হ্যালো 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 হ্যালো। আকাশে বরুণে দূর স্ফটিক ফেনায় ছড়ানো তোমার প্রিয় নাম, তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখবো প্রণাম। প্রণাম প্রণাম সমবেত সকল পুস্তক প্রেমী সুধীবৃন্দ, সমকালের জীবনকাঠির পক্ষ থেকে আমরা শুরু করছি আজকের গ্রন্থ প্রকাশ ও গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠান। সমকালের জীবনকাঠি কেবলমাত্র একটি লিটিল ম্যাগাজিন বা পত্রিকা নয়, কল্যাণমূলক কর্মযজ্ঞে সামাজিক পরিচিতি পেয়েছে। শহর থেকে প্রায় 70-80 কিলোমিটার দূরের প্রান্তিক গ্রাম থেকে উঠে আসা এই পত্রিকা শুধু সাহিত্যকর্ম নয়, যে সমাজ যে জনপদকে নিয়ে তার কাজ। হ্যাঁ, আর একটু কমাতে হবে। সেই জনগোষ্ঠীর কল্যাণে হাত বাড়িয়ে দেয় তাদের বিপদে, তাদের জনজীবনের নানান সংকটে। তাই সুন্দরবনের বিস্তৃত পরিসরে সমাজের প্রকাশ নয়, তার বিকাশে এগিয়ে গেছে সমকালের জীবনকাঠি। আজকের ভাষা সাহিত্য ও গবেষণামূলক গ্রন্থ প্রকাশের একটি বিশ্বস্ত প্রকাশন হিসাবে সমকালের জীবনকাঠি আপনাদের সমাদর পেয়েছে। এজন্য জীবনকাঠির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও উষ্ণতা। আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিশিষ্ট কথা সাহিত্যিক শ্রী তপন বন্দ্যোপাধ্যায়। আমরা সাহিত্যিক শ্রী তপন বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে উদ্বোধকের আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান করছি। সভাপতির পদ অলঙ্কৃত করবেন বরিষ্ঠ লোকসংস্কৃতিবিদ বরুণ কুমার চক্রবর্তী, প্রতিষ্ঠাতা অধ্যাপক লোকসংস্কৃতি বিভাগ, কল্যাণী বিশ্ববিদ্যালয়। আমরা মাননীয় বরুণ কুমার চক্রবর্তী মহাশয়কে মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান জানাচ্ছি। প্রধান অতিথির পদ অলঙ্কৃত করবেন বিশিষ্ট কথা সাহিত্যিক শ্রী অমর মিত্র। আমরা মাননীয় অমর মিত্র মহাশয়কে প্রধান অতিথির পদ অলঙ্কৃত করার জন্য মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি। বিশিষ্ট অতিথির পদ অলঙ্কৃত করবেন ডক্টর অনিশ চট্টোপাধ্যায়। ডক্টর অনিশ চট্টোপাধ্যায় মহাশয়কে মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান জানাচ্ছি। বিশিষ্ট অতিথির পদ অলঙ্কৃত করবেন কলকাতা লিটিল ম্যাগাজিন সংগ্রহশালা ও গবেষণা কেন্দ্রের প্রাণপুরুষ মাননীয় সন্দীপ দত্ত। তাকে মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান জানাচ্ছি। বিশিষ্ট অতিথির পদ অলঙ্কৃত করবেন দক্ষিণ 24 পরগনা জেলার ভূতপূর্ব সাংস্কৃতিক আধিকারিক, ডেপুটি ডিরেক্টর অব ইনফরমেশন, বর্তমানে শিশু কিশোর একাডেমি সচিব মাননীয়া মালবিকা গোস্বামী। তাকে মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান জানাচ্ছি। বিশিষ্ট অতিথির পদ অলঙ্কৃত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্না সাংবাদিক মাননীয়া শর্মিষ্ঠা গোস্বামী। তাকে মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান জানাচ্ছি। বিশিষ্ট অতিথির পদ অলঙ্কৃত করবেন ভূতপূর্ব এসডিও বারুইপুর, দক্ষিণ 24 পরগনা জেলার প্রাক্তন এডিএম, পরে সচিব পদে অবসর গ্রহণ করেছেন মাননীয় আরফান আলী বিশ্বাস। তাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। বিশিষ্ট অতিথির পদ অলঙ্কৃত করবেন ডক্টর সনৎ কুমার নস্কর, ভূতপূর্ব অধ্যক্ষ এবং বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের
অধ্যাপক ডক্টর সনৎ কুমার নস্কর মহাশয়কে আহ্বান জানাচ্ছি। বিশিষ্ট অতিথির পদ অলঙ্কৃত করবেন প্রখ্যাত বরিষ্ঠ সাংবাদিক, আজকাল পত্রিকার চিফ রিপোর্টার মাননীয় অমিতাভ সিরাজ। তাকে মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান জানাচ্ছি। বিশিষ্ট অতিথির পদ অলঙ্কৃত করবেন অধ্যাপক এবং ভূতপূর্ব বিভাগীয় প্রধান, বর্তমানে আলিয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আব্দুর রহিম গাজী। তাকে মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান জানাচ্ছি। যাদের উজ্জ্বল উপস্থিতি আমাদের আজকের এই অনুষ্ঠানে অনুপ্রাণিত করবে, তাদের আমরা মঞ্চে আহ্বান করছি। ডক্টর সন্দীপ কুমার মণ্ডল, ভূতপূর্ব বিভাগীয় প্রধান, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, বর্তমানে বাংলা ভাষা সাহিত্য বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর সন্দীপ কুমার মণ্ডল মঞ্চে আসন অলঙ্কৃত করবেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান, বাংলা ভাষা ও আত্মদর্শন ডক্টর সুরঞ্জন মিদ্দে মঞ্চে আপনার উজ্জ্বল উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করবে, চলে আসবেন। ভূতপূর্ব বিভাগীয় প্রধান, ভাষা ও শিক্ষা বিজ্ঞান, যাদবপুর ডক্টর দেবাশিস মৃধা, আপনার উজ্জ্বল উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করবে, মঞ্চে চলে আসবেন। সিধু কানু বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা সাহিত্য বিভাগের অধ্যাপক ডক্টর স্বপন কুমার মণ্ডল মঞ্চে চলে আসবেন। এবং বঙ্গবিভূষণ পুরস্কারপ্রাপ্ত লোক সংস্কৃতি গবেষক মাননীয় প্রমোদ নাথ, আপনিও আপনার উজ্জ্বল উপস্থিতি দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন। আপনাকেও মঞ্চে আমরা আহ্বান জানাচ্ছি। নামটা কি? মহিলা বিশ্ববিদ্যালয় কি নামটা কি? ও এটা সাইদুর রহমান নেই তো এই জায়গাটা 10 মিনিট ঠিক আছে, ঠিক আছে। আব্দুর রহিম গাজীকে ডাকুন। আচ্ছা, হ্যাঁ, আব্দুর রহিম গাজীকে ডেকেছি তো, তাহলে রেসপন্স আছে। ডক্টর আব্দুর রহিম গাজী, আপনি মঞ্চে চলে আসবেন। আমরা আমাদের প্রিয় অতিথিবৃন্দকে আজকের আমাদের হৃদয়ের উষ্ণতা দিয়ে বরণ করে নেব। সমাগত সকল বিদগ্ধ গুণীজনদের পক্ষ থেকে আমরা তাদেরকে একে একে বরণ করে নেব। আমরা আমাদের প্রিয় অতিথিবৃন্দকে পুষ্পস্তবক, সমকালের জীবনকাঠির এবং ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার নামাঙ্কিত একটি ব্যাজ, একটি উত্তরীয়
এবং সেই সঙ্গে আমাদের একটি ছোট্ট প্রীতি উপহার দিয়ে আমরা বরণ করে নেব। প্রথমেই আমরা বরণ করে নিচ্ছি বিশিষ্ট কথা সাহিত্যিক শ্রী তপন বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। বরণ করে নিচ্ছেন আমাদেরই সাহিত্যকর্মী নবনীতা বসু। তপন বন্দ্যোপাধ্যায়, যিনি সরকারি আধিকারিক হিসেবে বিভিন্ন বিভাগে সাফল্যের সঙ্গে তার কর্মজীবন অতিবাহিত করেছেন। কাকদ্বীপে তিনি সমষ্টি উন্নয়ন আধিকারিক হিসাবে কাজ করেছেন, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা, শিশু কিশোর একাডেমির সচিব এবং পরে বিশেষ সচিব হিসাবে তিনি অবসর গ্রহণ করেছেন। পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার বঙ্কিম স্মৃতি অ্যাওয়ার্ডে তিনি ভূষিত হয়েছেন। আমরা মহুল বনের সেরেং যে ফিল্ম দেখেছি, সেই ফিল্মের গল্প এবং স্ক্রিপ্ট তারই দক্ষ হাতে রচিত শ্রী তপন বন্দ্যোপাধ্যায়। আমরা বরণ করে নেব বরিষ্ঠ লোক সংস্কৃতিবিদ বরুণ কুমার চক্রবর্তীকে। বরণ করে নিচ্ছেন শ্রী সঞ্জীব মান্না, আমাদেরই সাহিত্যকর্মী। নেই, আচ্ছা। শারমিন সুলতানা, বরণ করে নিচ্ছেন শারমিন সুলতানা। প্রতিষ্ঠাতা অধ্যাপক, লোক সংস্কৃতি বিভাগ, কল্যাণী বিশ্ববিদ্যালয়, শ্রী বরুণ কুমার চক্রবর্তী মহাশয়কে আজকের সভাপতি হিসাবে বরণ করে নিচ্ছেন আমাদের সাহিত্যকর্মী বন্ধুরা। আচ্ছা, উদ্বোধন কিভাবে হবে? প্রধান অতিথির পদ অলঙ্কৃত করছেন বিশিষ্ট কথা সাহিত্যিক শ্রী অমর মিত্র, তাকে বরণ করে নিচ্ছেন। ও আসেননি? হ্যালো, অমর মিত্র আসেনি, তাই তো? অমর মিত্র আসেননি? আচ্ছা। বিশিষ্ট অতিথি ডক্টর অনিশ চট্টোপাধ্যায়। আপনি এই মুহূর্তে কাকে বললেন? উদ্বোধককে। আচ্ছা, হ্যাঁ, অমর মিত্র আসেন। ডক্টর অনিশ চট্টোপাধ্যায়, এই তো এনে হয়ে গেছে, ইনি হয়ে গেছে। বরণ করে নিচ্ছেন আমাদেরই সাহিত্যকর্মী বন্ধু সরস্বতী মুর্মু। অনিশ চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গ জনশিক্ষা দপ্তরের পূর্বতন অধিকর্তা এবং ভূতপূর্ব অধ্যাপক। ঠিক আছে, ঠিক আছে। আমরা বরণ করে নেব কলকাতা লিটিল ম্যাগাজিন সংগ্রহশালা ও গবেষণা কেন্দ্রের প্রাণপুরুষ মাননীয় সন্দীপ দত্ত মহাশয়কে। বরণ করে নিচ্ছেন আমাদের দিকে তাকিয়ে আমাদেরকে সব বিশিষ্ট অতিথিকে আমরা একসঙ্গে বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন শারমিন সুলতানা, সরস্বতী আমরা মুর্মু, এই মুহূর্তে ভট্টাচার্য। সম্মাননীয় আরফান আলী বিশ্বাস মহাশয়কে পেয়েছি। আমাদের জেলার দক্ষিণ চব্বিশ পরগনার জেলার ডিএম ছিলেন জেলা পরিষদের। এই মুহূর্তে সম্বোধিত করা হলো ডায়মন্ড হারবার মহিলা ইউনিভার্সিটির রেজিস্ট্রার নিবন্ধক ডক্টর সাইদুর রহমান সাহেবকে। যাও। আমরা চব্বিশ পরগনার একদা জেলা পরিষদের যে জেলা প্রশাসক ছিলেন
পরবর্তী পর্যায়ে বিশেষ সচিব হিসেবে, স্বাস্থ্য বিভাগের বিশেষ সচিব হিসেবে রিটায়ার করেছেন সম্মাননীয় আরফান আলী বিশ্বাস মহাশয়কে। এবার সম্মাননা জানানো হবে ক্যালকাটা ইউনিভার্সিটির বাংলা ভাষা সাহিত্যের স্বনামধন্য অধ্যাপক সম্মাননীয় ডক্টর সনৎ কুমার নস্কর মহাশয়কে। এরপরে সম্বোধিত করা হবে, আমরা জানি, অনেকে জানি, এই সময়ের বরিষ্ঠ সাংবাদিক যার স্পেশাল আইডেন্টিটি, তিনি বিশিষ্ট সাহিত্যিক, স্বনামধন্য সাহিত্যিক শহীদ মুস্তাফা সিরাজের কনিষ্ঠ সন্তান এবং বরিষ্ঠ সাংবাদিক আজকালের, আপনারা জানেন, তাকে সম্মানিত করা হবে। আপনারা জানেন আমরা খুব সৌভাগ্যবান এ কারণেই যে একজন বিশিষ্ট মানুষ, কানাডা নিবাসী, অবশ্যই আমার দিদি, মানে শর্মিষ্ঠা গোস্বামী মহাশয়কে পেয়ে গেছি। উনি ব্যক্তি জীবনে লেখক, সাংবাদিক এবং সম্পাদক। তিনি একজন বিশেষ পূর্বতন পরিচয় ছিল আজকাল পত্রিকার সহ সম্পাদিকা, তাকে সম্মানিত করা হচ্ছে। আমরা পেয়ে গেছি উধনা আলিয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের যিনি ডিন, অধ্যক্ষ আব্দুর রহিম গাজী মহাশয়কে, তাকে সম্মানিত করা হচ্ছে। এবার যাকে সম্মাননা প্রদান করা হবে তিনি আমাদের অনেকের কাছে পরিচিত এবং বঙ্গীয় সংস্কৃতি জগতের, সাহিত্য সংস্কৃতি জগতের চর্চিত নাম, বিশিষ্ট অধ্যাপক এবং রবীন্দ্র ভারতীর অধ্যাপক, বাংলা ভাষা সাহিত্যের সুরঞ্জন মিত্রকে সম্মানিত করা হবে। আমার খুব ঘনিষ্ঠ বন্ধু বলাটা অধিকার লাগে, ভালোবাসা অবশ্যই প্রয়োজন হয়। আমার খুব কাছের মানুষ দেবাশিস বিধা, অধ্যাপক দেবাশিস বিধা, এডুকেশন বিভাগের, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এডুকেশন বিভাগের অধ্যাপক, তিনি সম্মানিত হবেন, তাকে সম্মানিত করা হবে। আর সম্মাননা প্রদান করা হচ্ছে সারবিন সুলতানা এবং তার দুজন সহযোগী, সবাই স্কলার, ডক্টরেট করছেন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সহ রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি স্কলাররা। এবার যাকে সম্মানিত করা হবে, আপনারা জানেন হয়তো, আপনারা অনেকে জানেন। এক মিনিট দাঁড়া। যাকে সম্মানিত করা হচ্ছে, ইনি পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত বঙ্গভূষণ পুরস্কার ইতিমধ্যে পেয়ে গেছেন। আমরা ক্ষুদ্র প্রতিষ্ঠান, প্রকাশনা সংস্থা, তাকে সম্মাননা জানানো হচ্ছে, আজকে তাকে পেয়ে গেছি। তার মূল্যবান প্রেসেন্সটা আমাকে বা আমাদেরকে সমৃদ্ধ করবে আশা করি। হ্যালো, আচ্ছা, আমাদের সবার কাছে খুব গ্রহণের বিশিষ্ট অধ্যাপিকা সোমা ভদ্র রায়, তিনি স্টেট ইউনিভার্সিটির এই মুহূর্তে বাংলা ভাষা সাহিত্যের প্রধান অধ্যাপক, তাকে সম্মাননা জানাচ্ছে। আচ্ছা, সম্মাননা জানা হচ্ছে, তিনি দিচ্ছেন নবনীতা বসু,
ও সিঙ্গুর গভর্নমেন্ট কলেজের অধ্যাপিকা। আমরা এই মুহূর্তে এর পরবর্তী পর্যায়ে আমরা বই উদ্বোধনের দিকে এগিয়ে যাব। এবারে এখন স্বাগত ভাষণে সমকালের জীবনকাঠি পত্রিকার সম্পাদক মাননীয় নাজিবুল ইসলাম মণ্ডল। হ্যাঁ, আমার নাতিদীর্ঘ 3 মিনিটের বক্তব্য আপনাদের কাছে পেশ করব। তার আগে আমার আপনার এবং সংস্কৃতি জগতের, বিশেষ করে রিটেল ম্যাগাজিন চর্চার আকাশে একজন বিদগ্ধ পণ্ডিত মানুষ, যাকে ছাড়া লিটল ম্যাগাজিন চর্চার কোনো অবকাশ থাকতো না আমাদের কাছে। তিনি দেরি হলো এসে গেছেন, তার মূল্যবান উপস্থিতি আমাদেরকে সমৃদ্ধ করবে। সম্মাননীয় সন্দীপ দত্ত মহাশয়কে মাল্যার্পণ করবেন, সম্মানিত করবেন প্রদ্যুৎ সরকার। সমানতা করতে লাভ নেই। এই মুহূর্তে সমকালের জিনকাঠি আয়োজিত যে সাংস্কৃতিক যে উদ্যোগ নেওয়া হচ্ছে, যারা উপস্থিত আছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। যেটুকু উল্লেখযোগ্যভাবে বলার যে গত 2 বছর আমরা বহু সংকট, করোনা নামক বৈশ্বিক সংকটের মুখোমুখি হয়ে আমরা এই সময়টার মধ্যে গত নভেম্বর মাসে, গত 2021-এর নভেম্বর মাসে আমরা 24 তারিখে 24খানা বই ওপেনিং করেছিলাম। আজকের তার কয়েক মাস পর আরও আজকে 10খানা বই ওপেনিং হচ্ছে। যদি এইটুকু বলার যে সংস্কৃতির, আমরা প্রত্যন্ত এলাকা বসবাস করি, আর সমকালের জীবনকাঠির উদ্ভব ঘটেছে দক্ষিণ সুন্দরবনের এক প্রত্যন্ত গ্রাম জয়নগর 1 ব্লকের জীবনমন্ডল হাট থেকে, আজ থেকে প্রায় 22 বছর আগে। সেই প্রত্যন্ত এলাকার জায়গা থেকে 35 টাকা পুঁজি নিয়ে যে সাংস্কৃতিক চর্চার যে শুরু হয়েছিল, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কলকাতার 45তম আন্তর্জাতিক বইমেলার প্রধান অডিটোরিয়ামে এরকম একটা মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা গেছে। সেটা নিঃসন্দেহে যাদের জন্য যেভাবে আমরা আয়োজন করতে পেরেছি সবাইকে ধন্যবাদ না জানিয়ে পারি না। আজকে যে অনুষ্ঠানে যারা এসছেন তারা প্রত্যেকে কিন্তু ডিগনিটরিস, আমার কাছে প্রণাম্য এবং প্রবাদপতি মানুষ। বাঁদিকে বসে আছেন সন্দীপ দত্ত, এর আগে পরিচয় পেয়ে গেছেন। সোমা দত্ত রায়, তিনি একজন বিশিষ্ট অধ্যাপিকা এবং বলিষ্ঠ কলামিস্ট। তারপরে আমাদের অধ্যাপক সাইদুর রহমান, মহিলা ইউনিভার্সিটি পরিচয় সব পেয়ে গেছেন। তাদের কাছ থেকে অল্প কিছু কথা আমরা শুনবো। শুধু এইটুকু বলবো যে বই মানুষের সবচেয়ে বড় বন্ধু। এই বন্ধুকে ধরে রাখার জন্য বন্ধন জরুরি, তার জন্যে শান্তিপূর্ণ অধ্যবসায় জরুরি। ও শান্তিপূর্ণ বললাম এ কারণেই, সাহিত্য সবসময় মানুষের কল্যাণ ও বিমল আনন্দের জন্য এসেছে। মানুষের অহিতকর কোনো কর্মকাণ্ড, কোনো উদ্যোগের সাহিত্যের মাধ্যমে সেটা সংগঠিত হোক, সেটা আমাদের না চাওয়া উচিত। তা আমরা প্রত্যন্ত এলাকা থেকে যেটা উদ্যোগ নিয়েছিলাম আজকের যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে, সেটা আপনাদের আর্থিক সহযোগিতা ভালোবাসার মাধ্যমে। তা আমরা এই মুহূর্তে কি বলবো, 10টা বই নাতিদীর্ঘ খুব অল্প সময়ের মধ্যে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে।
তা এই মুহূর্তে যারা এসেছেন এবং যারা সামনে আসছেন, আমি জানি যারা সামনে আছেন তারা অনেকেই ডিগনিটরিজ, মানে একজন একটা অনুষ্ঠান সংগঠিত করতে পারেন। তারা আমাদের সামনে বসেছেন, অনেকে যারা বসে আছেন এমন মানুষ অনেক আছেন। তাই সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি সমগ্র জিনকাঠি প্রকাশন এবং পত্রিকা পক্ষ থেকে। নমস্কার। আচ্ছা এবারে যে বইটা ওপেনিং করা হবে, এই মুহূর্তে যে প্রথম বইটা ওপেনিং হবে আমাদের উদ্বোধক বিশিষ্ট কথাসাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় হাত দিয়ে, সাম অ্যাসপেক্টস অফ এস্টিভেশন ইন দি জায়েন্ট আফ্রিকান ল্যান্ড স্নেল বাই ডক্টর সাইদুর রহমান। ইনি বিশিষ্ট ব্যক্তিত্ব, তিনি ডানহারবার মহিলা ইউনিভার্সিটির নিবন্ধক। স্যার আপনি তুলে দেবেন। সামনে এর পরবর্তী বইটা আসছে আফসার আহমেদ জীবন ও সাহিত্য। বিশিষ্ট গবেষক ডক্টর তৌসিফ আহমেদ এবং ডক্টর নবনীতা বসু সমন্বিত প্রচেষ্টায় এই বইটা বাস্তবায়িত হচ্ছে। খুব কষ্টের মধ্যে, এই খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে বইটা শুরু হলো। মাত্র 15 দিনের মারাত্মক প্রক্রিয়ার মধ্যে, প্রচেষ্টার মধ্যে আমরা একটা কাজটা করতে পেরেছি। আচ্ছা এসো নবিতা। আচ্ছা নবনীতা এবং ডক্টর তৌসিফকে সামনে আসার জন্য বলছি। এবার যে বইটা আপনাদের সামনে আনা হবে, অখ্যাত গ্রামের অখ্যাত জন, তিনি একটা মহাভারত রচনা করেছেন। আপনারা জানেন প্রায় লুপ্তপ্রায় সংস্কৃতির একটা উল্লেখযোগ্য অধ্যায় যাত্রা নিয়ে 360 পৃষ্ঠার একটা মহাগ্রন্থ রচনা করেছেন। সৌভাগ্যবশত আমরা এক ব্লকের মানুষ, তিনি দীর্ঘদিন লাইব্রেরিয়ান ছিলেন। তার বইটা এবারে সেই লোকনাট্য যাত্রা বিষয়ক যে বইটা, সে বইটা ওপেনিং করবেন আমাদের বিশিষ্ট অধ্যাপক বরুণ চক্রবর্তী মহাশয়। এবারে আপনারা জানেন জসিমউদ্দিন কবি, কবি জসিমউদ্দিন প্রসিদ্ধি লাভ করেছেন কবি হিসাবে, কিন্তু তার প্রাবন্ধিক সত্তা কিংবা ঔপন্যাসিক সত্তা সম্পর্কে আমাদের অনেকাংশ অজানা অনেকের কাছে। তার সেই বিষয়টা নিয়ে রিসার্চ, মানে গবেষণাধর্মী একটা বিশেষ গ্রন্থ বাস্তবায়িত করেছেন ডক্টর সোমা দত্ত রায়, ডক্টর সোমা ভদ্র রায়। তাঁর বইটা ওপেনিং করবেন। ম্যাডাম আপনার সামনে আসতে হবে। এই সময়ের একজন প্রথম শ্রেণীর সাংবাদিক এবং বহুদিনের আনন্দবাজার কর্মী ছিলেন। আচ্ছা, আর শর্মিষ্ঠাদি এটা একটা বিচিত্র কৌশল, মানে পুষ্প সরিয়ে মানে গ্রন্থের আত্মবিকাশ ঘটছে। এটা আমার স্যারের কাছ থেকে আমার ধার করা হয়। আচ্ছা, দোতারার গান বলে একটা গ্রন্থ এসছে আমাদের, দোতারার গান লিখেছেন সুভাষচন্দ্র আচার্য।
সম্মাননীয় সুভাষচন্দ্র আচার্য ব্যক্তিগত জীবনে ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর ছিলেন সুন্দরবন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের। পরবর্তী পর্যায়ে এখন রিটায়ার্ড জীবনযাপন করছেন। তিনি সুন্দরবন গবেষক, বিশিষ্ট চিন্তক, আমার কাছে আমার বিশেষ অনুপ্রেরক। তার বইটা ওপেনিং করবেন আচ্ছা আমাদের সন্দীপ দা এক সদ্য মানে চিরকালীন প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানকে ছুঁয়ে দোতারার গান আত্মপ্রকাশ করবে। গ্রন্থটির মানে প্রকাশ করছেন সম্মাননীয় সন্দীপ দত্ত মহাশয়। আর একটা যে ধনঞ্জয় হালদার, সামনে আসুন। ধনঞ্জয় হালদার, আচ্ছা শচীন দাসের গল্পগ্রন্থটার গল্প সমগ্র 1 সেটা আত্মপ্রকাশ ঘটাতে হবে আমাকে। তাঁর স্ত্রী অসুস্থ, তাঁর মেয়ে কর্মসূত্রে বাইরে পড়ায় গভর্নমেন্ট কলেজে, আসতে পারেননি। আচ্ছা, এবারে ধনঞ্জয় হালদারের ডাউনলোড গল্প গ্রন্থটা ওপেনিং করবেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলা অনুষদের অধ্যক্ষ। এই বইটা ওপেনিং করবেন। কথা সাহিত্যিক শচীন দাসের গল্প সমগ্র উদ্বোধন করবেন আমাদের অন্যতম অধ্যাপক ডক্টর দেবাশিস মৃধা। ডক্টর দেবাশিস মৃধা উদ্বোধন করছেন কথা সাহিত্যিক শচীন দাসের গল্প সমগ্র। দুই ঈগলের গপ্প, ওটা কি আছে? দুই ঈগলের গপ্প। কে কে উদ্বোধন করবেন? রক্তিম ইসলামের দুটো বই এই প্রকাশন থেকে বার হয়েছে। নভেম্বরে একটা বার হচ্ছে, আজকে একটা বার হচ্ছে। তিনি বিশিষ্ট গল্পকার হিসেবে ইতিমধ্যে প্রসিদ্ধি লাভ করেছেন এবং কবি হিসেবে উনি বিশেষ পরিচয় লাভ করেছেন। উদ্বোধন করবেন বলে দিন সময় ম্যাডাম। আচ্ছা, এই গ্রন্থটা ওপেনিং করবেন সোমা ভদ্র রায়। রক্তিম ইসলামের গল্পগ্রন্থ দুই ঈগলের গপ্প। ধন্যবাদ। আমরা এবারে কিছু মূল্যবান কথা শুনবো আজকের এই গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক কথা সাহিত্যিক শ্রী তপন বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে।
নমস্কার। মঞ্চে যারা বসে আছেন, আজকে নক্ষত্র ফুটে আছে মঞ্চে, আর সামনে তিল ধারণের জায়গা নেই। এরকম একটি সুন্দর পরিবেশে সমকালীন জীবন কাঠি প্রকাশ করছে একসঙ্গে অনেকগুলো বই। সমকালের জীবন কাঠি এই মুহূর্তে বাংলা যত লিটল ম্যাগাজিন আছে তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ। এত ভালো ভালো বিষয় নিয়ে তারা এক একটি সংখ্যা করছে, প্রত্যেকটি সংখ্যাই সংরক্ষণযোগ্য। বিশেষ করে সুন্দরবন এলাকা নিয়ে তারা অনেক কাজ করে চলেছে। আমি সুন্দরবন এলাকায় প্রায় দীর্ঘ 8 বছর চাকরি করেছি এবং সুন্দরবনের মানে আতিপাতি ঘুরেছি নৌকোয় বা পায়ে হেঁটে। নদীবাটি অরণ্য নামে একটি বিশাল উপন্যাস, প্রায় 1000 পৃষ্ঠার উপন্যাস লিখেছি। তাই সমকালের জীবনকাঠি যে কাজটা করছে আমার তাদের প্রতি একটু বেশি পক্ষপাত। আর যে কাজটি সমকালের জীবনকাঠি করছে, আমি চাকুরি সূত্রে এবং বেড়াতে পশ্চিমবঙ্গের এক জেলা থেকে আর এক জায়গায় ঘুরেছি। এক এক জেলায় কোথাও 3 বছর, কোথাও 5 বছর বাস করেছি। জেলার যে পালস, যে নারী, সেটা আমার খুব পরিচিত। আমি জানি যারা কলকাতা শহরে বাস করেন সমস্ত আলো তাদের উপর পড়ে। যারা গ্রাম বাংলায় ছড়িয়ে ছিটিয়ে আছেন তারা একটু অবহেলিত, একটু দূরে থাকেন। অথচ আমার যে অভিজ্ঞতা, জেলায় জেলায় বহু প্রতিভা আছে, বহু মেধাবী মানুষজন আছেন, বহু পণ্ডিত মানুষজন আছেন যারা এই সাহিত্যে নানা ক্ষেত্রে, গবেষণার নানা ক্ষেত্রে খুব নীরবে কাজ করে চলেছেন। তাদের উপর যাকে বলে পাদপ্রদীপের আলো পড়ে না। সমকালের জীবনকাঠি নাজিবুল ইসলাম মণ্ডল এরকম একটি জায়গা থেকে তার প্রকাশনা করছেন। বহু ভালো ভালো বই যেগুলো হয়তো আমরা কলকাতার প্রকাশক করছেন না, সেগুলো নাজিবুল ইসলাম মণ্ডল তাদের নিয়ে আসছেন পাদপ্রদীপের আলোয়। এই যে আজকের বিশাল জনসমাগম, সাহিত্যপ্রেমী মানুষ যারা বসে আছেন, সবার সামনে এক একটি হীরকখণ্ডের মতো সুন্দর বই তারা প্রকাশ করলেন এবং সেই সব মানুষ যারা অনেক দূরে বসে কাজ করছেন তাদের নিয়ে এলেন পাদপ্রদীপের আলোয়। আমি সমকালের জীবনকাঠি এবং নাজিবুল ইসলাম মণ্ডল, মানে এদের যে কাজ, এই কাজ আমার মানে ভীষণ পছন্দ। আমি বহুদিন ধরে নাজিবুলের সঙ্গে আমার যোগাযোগ। আর যারা মঞ্চে আছেন সবাই বিশিষ্ট ব্যক্তি, সবার নাম বহু দূর প্রসারিত। তাদের সবার সামনে এরকম একটি সুন্দর অনুষ্ঠানে এই যে প্রকাশনা হলো আজকে, তার জন্য আমি নিজেও গর্বিত। সবাইকে ধন্যবাদ দিয়ে কথা শেষ করছি। নমস্কার। অসংখ্য অভিনন্দন বিশিষ্ট কথা সাহিত্যিক শ্রী তপন বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। আমরা এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত আছেন যাত্রা জগতের উজ্জ্বলতম নক্ষত্র, যিনি আমাদের এই বাংলার যাত্রাশিল্পী হিসাবে হৃদয় মনকে ভরিয়ে তুলতেন, তিনি মীনা কুমারী। তাকে আমরা মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। যাত্রা জগতের উজ্জ্বলতম নক্ষত্র মাননীয়া মীনা কুমারী, আপনাকে মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান জানাচ্ছি।
দেখতে পাচ্ছি না। এটা মিউট করা আছে। তারপরে বলবো বলবেন ওইটাই ঠিক আছে। মিনা তুমি আসছে না? প্রখ্যাত নাট্যকার কি হচ্ছে ব্যাটা নেই, বিশিষ্ট নাট্যকার নির্মোহ মুখোপাধ্যায়কে আপনারা অনেকে চিনেছেন। যাত্রা জগতের এক প্রবাদ পুরুষ। তিনি এখন বয়স জনিত সংকট এবং অমিক্রণ হয়েছিল, তিনি অসুস্থ। তিনি নিজে আমাদের এই ডায়াসে আসতেন। তাঁর স্ত্রী সমকালীন যাত্রা জগতের বিশিষ্ট অভিনেত্রী, যাত্রার লক্ষ্মী নামে খ্যাত, আপনারা অনেকে চেনেন, মীনা কুমারী আমাদের স্টেজে এসছেন, ওকে সম্মান জানানো হবে। ও দুটো বই, মন্দ বধুয়া এবং দুটো বই যাত্রার পালা, বিশিষ্ট পালা, সে দুটো ওপেনিং হবে আজকেরই। কিন্তু সময়টা খুব নাতিদীর্ঘ সময়, তো এই সময়টার মধ্যে বই এসে গেছে, এখনই ওপেনিং হবে। আমি মীনাদি এবং নির্মল মুখোপাধ্যায় যাত্রা জীবনে অনেকবার দেখেছি। মানে মীনাদির শারীরিক মুভমেন্টটা যতটা ছিল, এত প্যাথোস ভালো করতে পারতেন। আমি যখন প্রথম সাক্ষাৎ করি বেশ কয়েকদিন আগে, তা আমি বলি, মীনাদি আপনারা তো যাত্রা করতেন, একটা প্যাথোস অভিনয় করুন তো। সেই যাত্রা আমরা যখন দেখতাম, তখন 5 মিনিটের মধ্যে ডায়ালগ বলতে 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 কেঁদে ফেলেছেন। মানে উনি কেঁদেছেন এবং আমাদেরকে কাঁদিয়েছেন। মানে মারাত্মক অভিনেত্রী, অসাধারণ, আপনারা বলার মতো নয়। একটা স্টেজে পারফর্মিং করতে 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 মানে সিনেমার অভিনয় করা অনেকটা ফাঁকি থাকে, অনেকটা সময় থাকে, এগেন অ্যান্ড মোর এগেন অ্যাপিয়ার হওয়া যায়, কিন্তু যাত্রা সেটা, নাটকে সেটা সম্ভব নয়। একবার ভালো অভিনয় করে দেখাতে হয়। উনি বিশিষ্ট অভিনেত্রী, ওর বাড়িতে আমার যাওয়া আসা আছে। তাদের ব্যক্তিত্বের প্রতি আমার খুব সমাদর এবং শ্রদ্ধা আছে। যুগের আয়নায় জীবনের ছবি আর মন্দ বধুয়া, এই দুটো যাত্রা অনবদ্য পালা। আমার কাছে বহুজন ফোন করে এই পালাটা নেওয়ার জন্য, কিন্তু আত্মপ্রকাশের আগে আমি দিতে পারিনি যান্ত্রিক কারণে, সময়ের কারণে। তা বইটা ওপেনিং করবেন বিশিষ্ট লোক সংস্কৃতিবিদ, বিশেষজ্ঞ, প্রবাদ প্রতিম অধ্যাপক ডক্টর বরুণ কুমার চক্রবর্তী মহাশয়। যাত্রা জগতের কিংবদন্তি অভিনেত্রী মীনা কুমারী বহু কষ্ট করে অনেক দূর থেকে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। তাকে আমরা সমকালের জীবনকাঠি পত্রিকার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমাদের অনুষ্ঠানের এই মুহূর্তে বক্তব্য রাখবেন, যদিও আমাদের হাতে সময় খুবই কম,
বরাদ্দ 1 ঘন্টা সময়ের আমরা 5 মিনিট বিলম্বে শুরু করেছি এবং এই মুহূর্তে আমাদের হাতে 7 মিনিট সময় আছে। বরিষ্ঠ লোক সংস্কৃতিবিদ ডক্টর বরুণ চক্রবর্তীর মূল্যবান বক্তব্য আমরা শুনে নেব। আর তারপরে আমরা বক্তব্য শুনব মাননীয় শর্মিষ্ঠা গোস্বামীর কাছ থেকে। এই মুহূর্তে ডক্টর বরুণ কুমার চক্রবর্তী। মঞ্চে যারা উপবিষ্ট আছেন তাদের সকলকে আমি শ্রদ্ধা জানাই। প্রেক্ষাগৃহে যে সমস্ত দর্শক এবং শত্রুমণ্ডলী উপস্থিত তাদের অভিনন্দন জানাই। নাজিবুল প্রকারান্তরে বলেছে, এসেছিলে তবু আসো নাই জানায় গেলে, অর্থাৎ 7 মিনিট সময় আছে, আমি যত কম সময় নেব ততই আমি ওর ধন্যবাদের পাত্র হব। তা সমকালে জীবনকাঠিটা কে? নাজিবুল ইসলামের নামটা সমকালে জীবনকাঠি দিলে কেমন হয়? পত্রিকার নামটিকে যদি পাল্টে দেওয়া যায়। বিচিত্র বিষয় নিয়ে এতগুলি গ্রন্থ অন্য কোনো পাবলিশার হয়তো সেগুলি প্রকাশ করতেন না, কিন্তু নাজিবুল নিজের দায়িত্ব নিয়ে তার সেই দায়বদ্ধতা থেকে এই গ্রন্থগুলি প্রকাশ করে আমাদের কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন। আমি ওকে আমার অন্তরের আশীর্বাদ শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। আমাদের মধ্যে আছেন আমাদের আরও এক বিশিষ্ট অতিথির মাননীয় শর্মিষ্ঠা গোস্বামী। আমরা তার মূল্যবান বক্তব্য শুনব। আমার গলাটা ভাঙা, তার উপরে বুঝতে পারছি না। শোনা যাচ্ছে? নমস্কার। মঞ্চে যারা রয়েছেন সেই সমস্ত গুণী মানুষরা এবং বইকে ভালোবেসে যারা এসেছেন সবাইকে অনেক অভিনন্দন জানালাম। আজকে এখানে আমি যার আমন্ত্রণে এসেছি সেই নাজিবুল ইসলাম মণ্ডল, আমার ভাইয়ের মতো কিন্তু অত্যন্ত বিশেষ একজন মানুষ, যিনি সুন্দরবনটা যার প্যাশন এবং সুন্দরবনকে নিয়ে তার কাজ মানে প্রশংসনীয় বললে খুব কমই বলা হয়। মানে বিস্ময়ের একটা বিষয় তৈরি করে যে একটা মানুষ বছরের পর বছর খেটে গবেষণা করে একটা টিম তৈরি করে কিভাবে সুন্দরবনকে সামনে তুলে এনেছেন। এবং এটা বলতে আমি এটাও বলছি যে শুধু সুন্দরবন নয়, নাজিবুল আরও বিভিন্ন ইন্টারেস্টিং নানা বিষয় নিয়ে বই এবং প্রবন্ধ প্রকাশ করে থাকেন বছরের পর বছর ধরে। এবং প্রতিটি বই, যেটা আমার আগে বক্তা বললেন, যে প্রত্যেকটি বই সংরক্ষণ করার মতো, বাড়িতে রাখার মতো, পরের প্রজন্মের হাতে তুলে দেওয়ার মতো এমনই একটা বিষয় সমকালের জীবনকাঠি। আমি একটু নাজিবুল সম্পর্কে বলবো। আমি জানি খুব সময় কম। নাজিবুল দক্ষিণ 24 পরগনার বাটরা গ্রামের বাসিন্দা। তিনি জয়নগরে, যেটা তিনি সেখানেই পড়াশোনা করেছেন, কলেজে পড়েছেন দক্ষিণ বারাসাতে। তার দাদুর কাছে তার সাহিত্যের অভিষেক হয় আর কি। দাদুর কাছ থেকেই আগ্রহটা তো ওনার তৈরি হয়েছিল। প্রথমে তিনি একটা হাতে লেখা দেওয়াল পত্রিকা প্রকাশ করছিলেন, তারপরে জীবনকাঠি শুরু করেন উনি। প্রথম দিকে তার সঙ্গে ছিলেন কাজী আশরাফুল ইসলাম এবং সহায়তা করেছিলেন রমাপ্রসাদ হালদার এবং বুদ্ধদেব ভান্ডারী। সরকারি স্বীকৃতির প্রয়োজনে একসময় জীবনকাঠি নাম বদলে হয় সমকালের জীবনকাঠি। গবেষণাধর্মী কাজ অন্নদা শঙ্কর রায়কে নিয়ে, তারপরে পর্যায়ক্রমিকভাবে সুন্দরবন নিয়ে এক ঐতিহাসিক প্রকাশনা সম্পন্ন হয়। সুন্দরবনের প্রথম সংখ্যা, বাংলাদেশ সুন্দরবনকে নিয়ে দ্বিতীয় সংখ্যা, এভাবে সুন্দরবনের লোক সংস্কৃতি 2টি খণ্ড, সুন্দরবনের কথা সাহিত্য এবং আরও বহু কিছু, যা আমি বলে এখন হয়তো শেষ করতে পারবো না, সময় কম। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব সমকালের জীবনকাঠি প্রকাশনা এবং নাজিবুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে, কারণ যারা জানতে চাইবেন তাদের জন্য সত্যি এবং প্রান্তিক মানুষদের তুলে ধরা, যেটা আগের বক্তারাও বলেছেন। আর এছাড়াও অন্যান্য ব্যক্তিত্ব যেমন আশাপূর্ণা দেবীকে নিয়ে, মহাশ্বেতা দেবীকে নিয়ে, অন্নদা শঙ্কর রায়ের কথা আমি আগেই বললাম, এদের নিয়ে এদের কাজ
মানে সত্যি সত্যি বিস্ময় তৈরি করে যে এত ভালো কাজ, এত গভীর লেখা, এত গবেষণা চট করে দেখা যায় না। সুন্দরবন প্রেমী শচীন দাসকে নিয়ে ওনাদের কাজ আছে, আপনারা হয়তো অনেকেই জানবেন তার কথা। আমি সেগুলো আপনাদের সংগ্রহ করতে বলবো। আজকে যে বইগুলো এখানে প্রকাশিত হলো, বিষয়ের নিরিখে প্রত্যেকটা আলাদা আলাদা বিষয় এবং খুব ইন্টারেস্টিং, বড় একটা রেঞ্জ। আমার মনে হয় আপনারা এই বইগুলো সংগ্রহ করুন এবং রাখুন, নিজেরা পড়ুন, অন্যদের পড়ান। এবং সমকালের জীবনকাঠি প্রায় 15 বছর ধরে 100টার বেশি বই প্রকাশ করেছে এবং প্রচুর পাঠক আছে এদের, মানে একেবারে একনিষ্ঠ পাঠক যারা এদের সম্পর্কে জানেন। এবং নাজিবুল নিজে এবং মানে প্রকাশনা প্রচুর পুরস্কার এবং সম্মাননা লাভ করেছেন। ব্যক্তিগত পুরস্কার তো পেয়েইছেন, যেমন সুন্দরবন অনুভব, মুজতবা আলী স্মারক সম্মাননা, মাধবপুর আম্বেদকর সমিতি, নতুন গতি, প্রচুর। এবং এখনও নাজিবুল নিরন্তর গবেষণা চালাচ্ছেন তার টিমকে নিয়ে, প্রচণ্ড পরিশ্রম করেন। এবং আমি মানে আমার সত্যি সত্যি আমি খুব কৃতজ্ঞ যে আমাকে আজকে উনি এখানে ডেকেছেন, আমাকে একটু কথা বলার সুযোগ দিয়েছেন। ওনার সম্পর্কে আরও বেশি বলার কথা, ওনাদের টিম সম্পর্কে আরও বেশি বলার কথা, সেই সময়টা আজকে নেই। তাই আমি আপনাদের সবাইকে বলবো সমকালের জীবনকাঠির সঙ্গে থাকুন, বইগুলো দেখুন, কিনুন, পড়ুন। এই অবধি আজকে থাক, অনেক ধন্যবাদ। সমিতিকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের হাতে 7 মিনিট সময় আছে, 7 মিনিট। বিশিষ্ট অধ্যাপক, লোক সংস্কৃতি বিশেষজ্ঞ অধ্যাপক আব্দুর রহিম গাজী 3 মিনিট কথা বলবেন। তারপরে কথা বলবেন আমাদের খুব কাছের এবং ডক্টর সনৎ কুমার নস্কর 3 মিনিট কথা বলবেন। হাতে আমাদের 7 মিনিট সময়। শুভ অপরাহ্ন। মঞ্চে উপস্থিত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সামনে আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সংক্ষেপে দুটো কথাই বলি যে বইয়ের মতো বন্ধু বোধহয় আমাদের আর নেই। সুতরাং বইয়ের বন্ধনে আবদ্ধ থাকাটা আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সবচাইতে বড় প্রয়োজন। এবং এই জায়গায় দাঁড়িয়ে সমকালের জীবনকাঠি প্রকাশন মূলত নাজিবুল ইসলাম মণ্ডল মহাশয়কে সামনে রেখে যেভাবে এগিয়ে চলেছে, সেই প্রকাশনের বহুমুখী যে প্রকাশ, বিশেষ করে লোকসংস্কৃতির গ্রন্থ, তার সাথে বিভিন্ন মৌলিক যে কাজ তার প্রকাশ, সমালোচনামূলক গ্রন্থ, আরও অন্যান্য নানা কাজ, সুন্দরবন কেন্দ্রিক তার যে বিভিন্ন সংখ্যাগুলো, কথা সাহিত্য কেন্দ্রিক বা লোকসংস্কৃতি কেন্দ্রিক, সেটাও অত্যন্ত উল্লেখযোগ্য। আমি আশা করব আগামী দিনে এই প্রকাশনা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটবে। আপনারা এই প্রকাশনার অমূল্য গ্রন্থগুলো পাঠ করলে নিশ্চয়ই উপকৃত হবেন এবং অনেক দিক থেকে সমৃদ্ধ হবেন। এই আশা করে এই প্রকাশনীর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন শ্রী সনৎ কুমার নস্কর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। নমস্কার। মঞ্চে উপবিষ্ট যে সমস্ত বিশিষ্ট কৃতবিদ্য মানুষরা আছেন তাদেরকে প্রণাম এবং নমস্কার জানাই। এবং আপনারা এসবিআই অডিটোরিয়ামে যারা এই মুহূর্তে উপস্থিত, আপনাদের উদ্দেশ্যে সাদর সম্ভাষণ। খুব সংক্ষিপ্ত কথাই বলবো। আপনারা এর আগে শুনেছেন নাজিবুল ইসলাম মণ্ডলের কীর্তিকলাপ। নাজিবুল দক্ষিণ 24 পরগনার মানুষ, আমিও সেই জেলার। সেই সূত্র ধরে তার সঙ্গে আমার
হৃদ্য এক সম্বন্ধ গড়ে উঠেছিল, এখনও অটুট, এবং তার আহ্বানে আমাকে এখানে আসতে হয়েছে। আমরা জানি যে এই বইমেলা একটা খুব বড় মাপের সাংস্কৃতিক বিনিময় ক্ষেত্র। গত 2 বছর এই জাতীয় মেলা হতে পারেনি করোনা অতিমারির কারণে, এবছর হচ্ছে, তাই বিপুল উৎসাহ তৈরি হয়েছে। বই আমাদের বন্ধু অবশ্যই, এবং সেই বইয়ের জ্ঞান যাতে আমাদের সবার কাজে লাগে সেই জন্যই তো নাজিবুলের মতন মানুষেরা যারা পরিশ্রম করে উদ্যোগ নিয়ে তৈরি করছেন এই রকমের বই, তা আপনাদের প্রাণিত করবে। রবীন্দ্রনাথ তার একটা কবিতায় বলেছিলেন, মেহগনির মঞ্চজুড়ি ৫০০০ গ্রন্থ, সোনার জলে দাগ পড়ে না, খোলে না কেউ পাতা, অস্বাদিত মধু যেমন যুথি অনাঘ্রাতা। বই আপনারা কিনুন, কিন্তু সেই সঙ্গে পড়ুন, তবেই তো বইয়ের ভেতরকার ভাবনা, চিন্তা, দর্শন সেগুলি জানতে বুঝতে পারবেন। নাজিবুলকে ধন্যবাদ যে তিনি আজকের এই মঞ্চ থেকে প্রায় ৮-১০খানি গ্রন্থ প্রকাশ করলেন আপনাদের জন্যই। আপনারা যারা বই পড়ুয়া, বইকে ভালোবাসেন, বইয়ের জন্য প্রত্যেক বছর এখানে আসেন, আপনারা এই বইগুলি আস্বাদন করতে পারলে তবেই তার পরিশ্রমের চরিতার্থতা। সবাইকে ধন্যবাদ, নমস্কার। আচ্ছা আচ্ছা, আমাদের যাদের বই ওপেনিং হয়েছে তারা সবাই ডায়াসে আসুন, আর আমাদের স্বেচ্ছাসেবী সংস্থা, স্বেচ্ছাসেবী যারা আছেন তারা আসুন। 1 মিনিটের মধ্যে আসতে হবে। আমাদের ফটো সেশন হবে, তার আগে 2টো প্রতিক্রিয়া জানাবেন। আপনারা কেউ যাবেন না 1 মিনিট। মানে বিশিষ্ট যাত্রাশিল্পী, যাত্রালক্ষ্মী বলে প্রসিদ্ধি লাভ করেছেন মীনা কুমারীদি, 2টো কথা বলুন, 2টো কথা। মীনাদির বক্তব্যের পরেই আমরা সমবেতভাবে সকলে একটু ছবি বা ফটো সেশন নেব। না না, মঞ্চে উপবিষ্ট জ্ঞানী গুণীজন এবং এই মুহূর্তে এখানে যারা উপস্থিত আছেন তাদের সবাইকে আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আর যার কথা না বললে না, যে আমাকে এত বড় সম্মানিত করলেন, মাননীয় ভাষাবিদ নাজিমুল ইসলামকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। নমস্কার। আমাদের সামনের সারিতে যে অতিথিবৃন্দ আছেন তাদেরকে অনুরোধ করছি একটু আপনারা সিটে বসে যান, তাহলে পিছনে যারা আছে ওদের ছবিটা পাওয়া যাবে। একই সঙ্গে 2টো সারির ছবি আমরা পেয়ে যাব। ধন্যবাদ। অনুষ্ঠানের সমাপ্তি।
আচ্ছা, আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে, আপনারা মার্জনা করবেন ভুল ত্রুটি। হ্যাঁ।
afternoon. Requesting everyone to please take their seats. A very warm welcome to all our respected guests, dignitaries, my dear students, and my colleagues. It's a very special occasion for us, unique in its flavor, memorable for the occasion that it celebrates. We are here at the 45th International Kolkata Book Fair, and it's the official release of a book that is a labor of love. Years of experience, expertise, research have been amassed and condensed into this marvelous piece of academic creation called Stress Management Through Mind Engineering, authored by none other than the Chairman and Director of EILM Kolkata, Professor Dr. R.P. Banerjee. To celebrate this occasion, we have among us distinguished guests who have achieved eminence in their chosen field. It's a great honor for me to welcome Mr. Gautam Bhattacharya, Mr. Dibendu Barua, Ms. Isha Shaha, Mr. Shopon Banerjee, Mr. Trideep Kumar Roy, Mr. S.K. Dutt, I'm sorry, I beg your pardon, Mr. Trideep Kumar Chattopadhyay, Mr. S.K. Dutt, and Professor Dr. R.P. Banerjee. I invite all our guests onto the stage, please. Mr. Shudhanshu Shekhar De is also with us here. I invite all of you to please come onto the stage. I now request the students of EILM Kolkata to felicitate our honorable guests here tonight. Mr. Gautam Bhattacharya started his career as a sports journalist and then subsequently expanded his field of work to become a published author, a commentator for Star Sports, and anchor of multiple national and international shows. He was the associate editor of Anandabajar Potrika in India. He handled both sports and entertainment for the said publication. As of 2017, Mr. Bhattacharya has joined the Bengali language daily Shangbad Protidin as its joint editor.
It's our privilege to have you here, sir. রাজশাহীর যে মেন্টার ইয়ালেন কলকাতা এটা বলবেন A big round of applause, please. Thank you. Mr. Dibendu Borua is a celebrated Indian chess grandmaster. He's a 3-time Indian chess champion, was a second Indian after Vishwanathan Anand, second Bengali after Niaz Murshid, and third South Asian to achieve this revered title of chess grandmaster. We are honored to have you here, sir. Miss Isha Shaha is an actress par excellence. She started her career with Bengali television and made her debut in Bengali cinema in 2017 as a lead with Projapati Biscuit. She has acted in Guptadhaner Shandhane, Durgesh Gorer Guptadhan, Sweta, and recently the magnum opus Golandaj and many more. Thank you for being with us here. Mr. Shopon Balaji is the President of Bengal Olympic Association. Thank you for making time for us here, sir. Mr. Tridip Kumar Chattopadhyay is a celebrated author and the Honorary General Secretary of Publishers and Booksellers Guild. We can't thank you enough for making this possible, sir. We also have with us Mr. Shudhanshu Shekhar De, who is the President of Publishers and Booksellers Guild. We are so honored to have you here with us, sir. Mr. S.K. Dutt is an Oxford alumnus and a veteran HR professional. Sir is the director of First Stack Global Private Limited and senior advisor of United Nations UNCTAD Emprotech Program India. He has worked in MNCs and Indian corporates like an erstwhile subsidiary of Brook Bond, L&T, ABG, and many, many more. Thank you for being with us here, sir.
The chairman and director of EILM Kolkata, Professor Dr. R.P. Banerjee, is an eminent professor of management, having taught and lectured at leading Indian, European, and American universities, a recipient of multiple awards and accolades. He has been a pioneer in establishing ethics and values in management academics with special focus on Vedic spiritual thoughts. Dr. Banerjee's latest concept of mind engineering in managing stress is path-breaking for the future of management and our society. Thank you for being here, sir. I now request Mr. S.K. Dutt to say a few words about the book and its author. Good afternoon, friends, honorable dignitaries and guests, and dear friends. Very privileged and honored to be here with you all this afternoon. I had the pleasure and privilege of also going through the book which Dr. R.P. Banerjee has composed, his most current book, which is Stress Management Through Mind Engineering. Stress শব্দটা তো আমরা সবাই জানি পৃথিবীময়, তাই না? যে এবং and as Dr. Banerjee has mentioned, stress is positive stress and also negative stress. But unfortunately, today's world knows more about the negative stress than the positive stress. And the problem is we do not know how to cope with it. So we are all experiencing that without really having the tools and technique to be able to manage that. But you can't manage something without knowing about it. And I think that is where Dr. Banerjee has really contributed to the world in terms of making things very simple. So he has explained in very lucid terms, you know, some very complex phenomena in terms of what stress is all about and how do we understand and manage it. What he has also done so splendidly is he has also brought in lots of Indian examples, you know, our Indian heritage, Indian traditional tacit knowledge, which we often ignore because we are always looking at the West. So I think he has so wonderfully combined the knowledge of the West along with the knowledge of the East. And he has given us very practical steps, very practical framework in terms of how to cope with stress. For those of us who are from the corporate world, the toll that stress takes is unbelievable. You know, I mean, all of us, whether it is a work-life balance or whether it is an Indian Psychology Association or an American Psychology Association talking about, it's unfortunate, but talking about suicides, talking about, you know, the various mental health and issues and things like that. I think it is an immense contribution to this field and we should really be grateful to him for having taken up this subject and explained this in such simple terms. So once again, compliments to him. I mean, it's only someone like Dr. Banerjee who can possibly do things like this, you know, and for somebody who's also a man of numbers. So when the, you know, like the title is stress and mind engineering. So when the word engineering comes, there is also the dimension of science. So it is not something which is just up in the air, something abstract. It is something very, very tangible. So I would strongly recommend to all of you, you must go through this, recommend it to others because this is something that is going to give you practical help in your day-to-day lives. So once, as I conclude, because, you know, like there are lots of other eminent speakers and I don't want to stand in their way, please do recommend it to others, and also I strongly recommend it to all the professionals and students across the world. Thank you also very much. Thank you. Thank you so much, sir. And now is the moment we all have been waiting for. Ladies and gentlemen, please put your hands together for the unveiling of Dr. Banerjee's book, Stress Management Through Mind Engineering.
Big round of applause, please. Show some love, come on. Thank you. I now request the author himself, Professor Dr. R.P. Banerjee, to talk a little about this book. Sir, if you could please come. Good evening, namaskar, namaste. I convey my sincere thanks and gratitude to the dignitaries on the dais who have taken pains in coming to this place, and also, express my gratitude and, sincere thanks to our students, those who have taken the, burn of sun today, this sunny day, and have made their presence here. Our teachers, colleagues, guests from media and guests from other organizations, my sincere thanks and gratitude to you all. Well, today we have just now unveiled, the dignitaries have unveiled a book called Stress Management Through Mind Engineering. As Mr. Dutt has put it in the beginning, that yes, stress is a very important topic, and worldwide, globally, this has become an important issue, particularly after this post-pandemic. And things like depression, deprivation, things like mental agony, anger, gluttonous mind, and a mind which is jealous, all these things have got impact on the work and society. When we work in a company, we work in a organization in the society, what we have to do, we have to contribute our mind and energy totally into the organization's activities. But if the mind is not calm, quiet and clean, we can't do that properly. That is the reason why this stress affects us, as Mr. Dutt has put it, like negative stress and positive stress. I have put it in a way that it is a positive stress that pushes you to challenging situation. If we can make it into a challenge, how do we do it? I'll have time at the end to explain a little bit, given the time. I have explained this from the point of view of our Vedic civilization, spiritual contents of India, like we have Panch Bayu, Panch Kosh, and basic fundamental theory of life. And these three combined, we have developed a mechanism which is very easy, simple, and can be adapted and utilized, used by anybody in the world, from whatever be your cultural background, national background, your personal identity, anyway, you can do this. So that way it's a simplistic version of that. Sage publication from Delhi, from USA, from Europe, from Australia, and from other part of Asia, Singapore. They have, released this, meaning today, centrally we have released here, and they are now going to market it worldwide. So I guess this is going to be helpful to some people who are facing their stress. If at all it helps a person, if at all it helps a group of people, I'll be very happy for that. With these few words, this is about the book in a nutshell, and the book describes in details about the procedure, the mechanism, the technicalities, as Mr. Dutt has put it, like, it's a engineering, so there is a process. It's not individual specific. You don't have to take the learning from a guru or from a school. You can do it on your own. So that is why it is a process.
And if this is a process, then that can be utilized by anybody in the world. Thank you very much. Time permitting, I'll be telling a little bit more at the end. Thank you. Namaskar. Heartiest congratulations, sir. You continue to inspire us in ways we never knew possible. May I now request Mr. Gautam Bhattacharya to address the audience, please. Good afternoon. Can you hear me? Can you hear me there? Yes, you can. Firstly, এই মঞ্চে যারা বসে আছেন আজকে I think there is a very special occasion. It is not just a book release. This is a book which tells you how to take it to the next level. আমরা চিরকাল যখন কোনো স্ট্রেস শব্দটা শুনি, it only has a negative connotation. This is a book I read last night and finished it in one go. It tells you how to convert stress into a challenge and win it. That is why it's a very, very significant book for all of you, the students sitting there. It's a very significant book, I repeat, because it tells you how to convert a negative into positive. And combating stress, you get to see it in our everyday life. আমার পাশে যে ভদ্রলোক বসে আছেন ত্রিদীপ কুমার চ্যাটার্জি is a live example. দুবার কোভিড হয়েছে. While he was in hospital, I was also in hospital. Look at this man. Has shaped this book fair along with Sudhanshu Shekhar De. এই ভদ্রলোকের দুবার কোভিড হয়েছে, উনি অত্যন্ত অসুস্থ অবস্থায় বেলভিউতে ছিলেন, সেখান থেকে উঠে দাঁড়িয়ে একটা বইমেলা এরম ডিফিকাল্ট টাইমে তৈরি করেছেন উনি আর সুধাংশু শেখর দে বলে। They need a huge round of applause, ladies and gentlemen. They have only proved that mind is everything. Trust me, mind is everything. এই মঞ্চের উপর যারা বসে আছেন, আমি আবার বলছি, they are all live examples. এখানে বসে আছেন মিস্টার দত্ত, আপনারা ওর কথা শুনলেন, অক্সফোর্ড থেকে এসেছেন, এসে নিজের সব সময় শেয়ার করছেন ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে। ডক্টর ব্যানার্জি উনি পড়াতেন, আরপি ব্যানার্জি জোকাতে পড়াতেন, এবং সেখান থেকে এসে এই ইনস্টিটিউটের চেয়ারম্যান has talked about this and taken it to the next level. আর বাকি যে দুজন বসে আছেন আপনারা তো চেনেন, দিব্যেন্দু বড়ুয়া। ইট ইজ নট ইজি একটা চেসে, আপনারা অনেকে হয়তো মনে করেন যে একটা চেস বোর্ডে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, বাট ইন চেস টু come from a underdeveloped nation in the 80s and take on the Kasparovs, the Karpovs and the Fishers was never easy. এই বাংলার ছেলেটি কিন্তু সেইখান থেকে উঠে এসে লড়াই করে সবাইকে হারিয়েছে, ও কাসপারভকে হারিয়েছে। ক্যান ইউ বিলিভ ইট? ঈশা সাহা অত্যন্ত পপুলার, ইউথ আইকন হয়ে গেছে এখন এই সামান্য কদিনের মধ্যে। হ্যাজ শোন এগেন, আপনারা যত অ্যাচিভার দেখবেন, যত পারফর্মার দেখবেন, সবার হচ্ছে এইটা ক্যারেক্টারিস্টিক্স যে সবাই জানে মাইন্ডটাকে কি করে ম্যানেজ করতে হয়। ইট ইজ অল অ্যাবাউট ম্যানেজিং ইউর মাইন্ড। অ্যান্ড ট্রাস্ট মি, আমি প্রায় 40 বছর ইন জার্নালিজম, আই হ্যাভ ডেল্ট উইথ সাম টপ কোয়ালিটি ট্যালেন্টস, অ্যান্ড বিলিভ মি, আমি অনেককে দেখেছি সুপ্রিমলি ট্যালেন্টেড, সুপ্রিমলি স্কিল্ড, বাট ইভেনচুয়ালি তারা ফিনিশিং মার্কটা ছুঁতে পারেনি, বিকজ ওদের মাইন্ডটা সামহাও মাইন্ডটা দে কুড নট অর্গানাইজ। ইফ ইউ হ্যাভ টু বি এ পারফর্মার, you need to be a mind manager. You need to manage your mind very well. আমার মনে আছে যে সৌরভ গাঙ্গুলি যখন ক্রিকেটার হিসেবে একটা ক্রাইসিসের মধ্যে পড়েছিলেন, লেট 90s, তখন উনি ক্যাপ্টেন নন, টিম থেকে বারবার করে বাদ দেওয়া হচ্ছে, ইন্ডিয়ান টিমে রান করেন, আবার বাদ দিয়ে দেওয়া হয়, আজহারউদ্দিন ক্যাপ্টেন। এই সময়ে
লন্ডনে একটা পার্টিতে হি মেট ইমরান খান and he asked him যে আমার নাম সৌরভ গাঙ্গুলি, আমার এরকম প্রবলেম হচ্ছে, আমি রান করছি তাও বাদ চলে যাচ্ছে, আমি কি করতে পারি? ইমরান বলেন যে আমি তোমার খেলা দেখেছি সৌরভ, ফেসিং স্ট্রাগল, you imagine yourself like a pilot who is facing dark clouds, who is facing turbulence. What does the pilot do in such a circumstance? তো সৌরভ বলল, he flies higher. Yes, you tend to fly higher. যখন টার্বুলেন্স হবে, ক্লাউডস আসবে, ট্রাই অ্যান্ড ফ্লাই হায়ার। যদি সেখান থেকে বেরোতে পারো, অ্যান্ড দ্যাট ওনলি ইয়োর মাইন্ড ক্যান টেক ইউ দেয়ার। আমি অনেক বছর আগে অস্ট্রেলিয়া ইয়ান চ্যাপেলকে জিজ্ঞেস করেছিলাম যে অনেক পারফর্মারদের একটা প্রবলেম হয়, দ্যাট হাউ ডু উই পারফর্ম আন্ডার ক্রাইসিস। নর্মালি সবাই পারফর্ম করতে পারেন, যখনই প্রেশার তৈরি হয়ে যায়, হাউ ডাজ দ্য বেস্ট ওয়ান্স অলওয়েজ এক্সেল আন্ডার প্রেশার? He said, all of us leak oil. The best ones know how to control the leak. Now, what is the technique? The technique is, আমরা সবাই ভয় পাই যে এটা ফেল করলে কি হবে। আমি এখানে বসে, এখানে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি, আমার ভয় হচ্ছে যে আমার যদি গলা শুকিয়ে যায়, সবাই যদি হাসে, তাহলে আমার কি হবে? So the Ian Chappell technique is, you only concentrate on your performance. You do not think about the outcome. Outcomeটাকে মাথা থেকে ঝেড়ে দিন। জাস্ট পারফরমেন্সে কনসেন্ট্রেট করুন, ওই পিরিয়ডটা ন্যারো করে আনুন। সো দেয়ার আর টেকনিক্স। আমি অমিতাভ বচ্চনকে একবার ইন্টারভিউ করতে গিয়ে একটা অদ্ভুত কাহিনী শুনি। অমিতাভ বচ্চন যখন ও স্কুলে পড়তেন নৈনিতালে, তখন ওদের ওখানে একটা কাপ ছিল, ট্রফি। ইট ওয়াজ কল্ড দ্য ক্যান্ডেল কাপ, জেনিফার কাপুরের বাবার নামে। দ্য বেস্ট অ্যাক্টর ইন স্কুল ইউজ টু গেট জেনিফার কাপুর ট্রফি, ক্যান্ডেল ট্রফি। প্রথম বছর হি ওয়াজ দ্য উইনার। সেকেন্ড বছর যদি বেস্ট অ্যাক্টর হন, তাহলে সমস্ত কলেজের রেকর্ড, স্কুলের রেকর্ড ভেঙে দেবেন, কারণ ওটা কনজিকিউটিভ 2 বছর কেউ জেতেনি। ঠিক এই সময় যখন ফাইনাল কম্পিটিশনটা, এর 10 দিন আগে ওর চিকেন পক্স হয়ে গেল, এবং চিকেন পক্স হয়ে যাওয়াতে তখন নিয়ম ছিল, যারা একটু বয়স্ক তারা জানেন, প্রায় 21 দিন লিটারেলি ইউর আউট অফ অ্যাকশন, কোভিডের মতোই 21 দিন আউট অফ অ্যাকশন। ওকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। হরবংশ রায় বচ্চন দেখতে এলেন, বলে বাবা, অমিতাভ তখন কাঁদছেন যে বাবা, আমার জীবনের স্বপ্ন ছিল যে আমি পরপর 2 বার জিতে একটা রেকর্ড করব। তখন উনি বললেন, মুন্না, জিন্দেগি अगर मन की है हो तो बहुत अच्छा, अगर ना हो তো और भी अच्छा। অর্থাৎ জীবন যদি মনের মতো হয় তাহলে খুব ভালো, যদি না হয় তাহলে আরো ভালো। কেন আরো ভালো? তখনই একটা মানুষ তার যেটা ভালো লাগছে না সেটাকে কাটিয়ে ওঠার জন্য আরো বেশি স্ট্রাগল করবে। ইমরানের ভাষায় আরো বেশি ওপর দিয়ে পাইলট তখন উড়বে। আমি মহেন্দ্র সিং ধোনিকে দেখে আশ্চর্য হয়ে গেছি বিভিন্ন সময়ে। তার কোনো MBA ডিগ্রি নেই, তিনি কোনো কলেজে পড়াশোনা করেননি, কিন্তু যে কোনো ক্রাইসিস যেভাবে সামলান, ইট ইজ আনথিঙ্কেবল। আমার মনে হয় প্রত্যেকটা ইনস্টিটিউটে মহেন্দ্র সিং ধোনিকে এনে ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে বক্তৃতা দেওয়ানো উচিত। তিনি এমন সব কথাবার্তা বলেন, এমন সব সলিউশন করেন বিভিন্ন প্রবলেমের। তার একটা ছোট সলিউশন বলি, এই বইতে যেরকম বারবার করে বলা আছে, স্ট্রেসটাকে কিভাবে চ্যালেঞ্জে নিতে হবে, চ্যালেঞ্জটাকে কি করে অপরচুনিটিতে নিতে হবে, অপরচুনিটিতে কি করে জিততে হবে। ধোনির বক্তব্য হচ্ছে, জাস্ট কিপ ইউর মাইন্ড ইন দ্য প্রেজেন্ট অ্যান্ড অনলি থিঙ্ক পজিটিভ। বেশি দূর যাবেন না, ইতিহাসে যাবেন না, ভবিষ্যতেও যাবেন না, জাস্ট মনটাকে মাঝখানে রাখুন, মনটাকে শান্ত রাখুন। আমি শেষ করার আগে আবার বলি, ইটস অল ইন দ্য মাইন্ড, ট্রাস্ট মি, ইটস অল ইন দ্য মাইন্ড। আমি 2 জন লোককে ইন্টারভিউ করেছি এবং করে আমার মনে হয়েছিল বেরোনোর সময় 2 জনকেই যে আমার বোধহয় হ্যাংওভার হয়েছে, আমি গাড়ি খুঁজে পাচ্ছিলাম না। একজনের নাম MF হুসেন, একজনের নাম দেবানন্দ। ওরা 2 জনেই যখন ইন্টারভিউ করি, ওদের একজনের বয়স 85, একজনের বয়স 88। ওরা আমায় বলছিলেন ওদের 5 বছর পরের প্ল্যানিংয়ের কথা, এবং এতবার করে বলছিলেন 5 বছর 3 বছর। অ্যাট সাম স্টেজ আই হ্যাড টু স্টপ দেম অ্যান্ড সে, যে আপনারা কি মৃত্যুর কথা ভাবেন না? মানে একজন 80 বছরের মানুষের কাছে গেলে তিনি তো বলবেন আমি আর কতদিন আছি, এগুলোই আমরা জেনে অভ্যস্ত। বোধ সেট যে না, আমি তো মৃত্যুর কথা ভেবে আমার জীবন চালাতে পারবো না, আমি আমার কথা ভেবে জীবন চালাচ্ছি। মৃত্যু যদি আসে আসবে, কিন্তু আমি আমার কাজ করা থামিয়ে দেব কেন?
all in the mind. Trust me, it is all in the mind. Thank you. Those were some very thought-provoking words, inspiring as well. Thank you so much, sir. Can we now invite Mr. Dibendu Borua to say a few words on this occasion, please? নমস্কার and a very good afternoon to all of you. আমার মনে হয় গৌতমদার বলার পরে আমাদের আর কারো কিছু বলার থাকে না। এত সুন্দর সুন্দর এক্সাম্পলস উনি দিচ্ছিলেন যেটা আমাদের সকলকে ইন্সপায়ার করে এবং আমার মনে হয় পুরো অনুষ্ঠানটাই যদি গৌতমদা বলে যেতেন তাহলে তো আপনারা অনেক বেশি এনজয় করতেন। এনিওয়ে আজকে যে উদ্দেশ্যে আমরা এসেছি, আজকে প্রফেসর ডক্টর ব্যানার্জির যে বই, যে স্ট্রেসের উপর যে বই, যেটা আপনারা সবাই জানেন যে স্ট্রেসকে আমরা কেউই কিন্তু অ্যাভয়েড করতে পারবো না, কেউ কিন্তু উপেক্ষা করতে পারবো না। এবং আমার মনে হয় এখানে যারা সবাই বসে আছেন প্রত্যেকের জীবনে বা প্রত্যেক মুহূর্তে আমরা তো আমরা স্ট্রেসের মধ্যে দিয়ে যাই। এখন আমরা যখন এখানে বসছিলাম আমি ভাবছিলাম, ইশিতা ভাবছিল যে আমাদের ডাকলে আমরা কি বলবো, এটাও একটা স্ট্রেস। সুতরাং আমাদের সবসময় রেডি থাকতে হয় জীবনে যে কিভাবে আমরা স্ট্রেসকে ওভারকাম করব। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমি একজন দাবা খেলোয়াড়। আমাদের কাজ হচ্ছে ইনডোর এবং মাইন্ড গেম বলা হয়। তো সুতরাং আমরা সাধারণতভাবে যে দুরকমভাবে স্ট্রেসটাকে আমরা নিই। একটা হচ্ছে যে টুর্নামেন্টের আগে, ইভেন্টের আগে যে কিভাবে প্রিপারেশন করব, কীভাবে মাইন্ডটাকে নিজের মতো করে রাখবো যাতে যাতে আমরা এক্সাইটেড না হয়ে পড়ি, যাতে আমরা টেনশনে না পড়ি। তো তার জন্য যে যেরকমভাবে পারে, ইট ইজ ইন্ডিভিজুয়াল চয়েস। সবথেকে যেটা চেসের সঙ্গে যায় সেটা হচ্ছে মেডিটেশন। এবং আমার মনে হয় শুধুমাত্র চেস নয়, যে কোনো ফিল্ডে যদি মেডিটেশন করেন তাই ডেফিনেটলি আপনারা আপনার মাইন্ডকে কন্ট্রোল করতে পারবেন। আরেকটা আসি যে ডিউরিং দ্য গেম, ডিউরিং দ্য ইভেন্ট, যখন ইভেন্টটা হচ্ছে, আমি শিওর এখানে দেবায়ুদ আছে, ইভেন্ট ম্যানেজমেন্ট করছে, ওরও হয়তো বেশ কিছুদিন ধরে বা এখনও হয়তো মনের মধ্যে একটা স্ট্রেস যাচ্ছে, যা সব ঠিকঠাক হবে তো, ঠিক সময় শেষ করতে পারবো তো। তো সুতরাং আমাদেরও ঠিক খেলার সময় একটা যখন আমরা অসম্ভব একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই, যখন আমাদের টাইমটা কমে আসছে, তখন আমাদের মনের মধ্যে একটা মানে ছটফটানি থাকে, স্ট্রেস চলতে থাকে যে সেটাকে আমরা কীভাবে সেটাকে যতক্ষণ আমরা কন্ট্রোল করতে না পারি সেখানেই আমাদের মিস্টেকটা হয়। সুতরাং আমরা মাইন্ডের মাধ্যমে আমাদের সবসময় চেষ্টা করি সেটাকে কন্ট্রোল করার। এবং চেস প্লেয়ারে যেটা করে সেটা হচ্ছে যে আমরা ডিপ ব্রিথ নিই যখন আমরা প্রচণ্ড এক্সাইটেড, যখন আমরা বুঝতে পারছি না কী করব, কারণ আমাদের একটা সময় বাধা থাকে, সেই সময়ের মধ্যে পার্টিকুলার অতগুলো চাল ফিনিশ করতে হবে। যখন কমে আসে তখন আমাদের মানে ভিতরের মধ্যে একটা অস্থিরতা দেখা যায়, তখন আমরা ডিপ ব্রিথ নিই। এবং অনেকে আছে যারা বোর্ড থেকে উঠে গিয়ে একটু মাইন্ডটাকে যাতে ডাইভার্ট হয়, যাতে আমরা সবসময় টেনশন যাতে না থাকে, মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য আমরা চারদিকে আরও বাকি খেলাগুলো কী হচ্ছে সেটা দেখি। অথবা কেউ হয়তো উঠে গিয়ে সে হয়তো চকলেট খায় বা জল খাচ্ছে, সেটা হচ্ছে নিজের টেনশনকে, নিজের অ্যাংজাইটিকে, নিজের স্ট্রেসটাকে ওভারকাম করার জন্য। সুতরাং এটাকে এক একজনে এক এক রকমভাবে নিতে হবে। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আজকের যে বইটা যেটা প্রফেসর ডক্টর ব্যানার্জি যেটা লিখেছেন, খুবই আমার মনে হয় বর্তমান যুগে এটা অসম্ভব রকমের একটা ইম্পর্ট্যান্ট একটা ইস্যু, যেটা আমাদের সবাইকে, বিশেষ করে ইয়াং জেনারেশনকে আরও বেশি করে জানতে হবে, পড়তে হবে যে স্ট্রেসকে কীভাবে ম্যানেজ করা হবে। কেননা আমরা এই স্ট্রেসের জন্যই হয়তো দেখা যায় যে আমরা মানে ইলেকট্রনিক মিডিয়াম এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা দেখি অনেক হাবিজাবি কাজ অনেক ইয়াং জেনারেশন করে ফেলছে। সুতরাং এটা এই মুহূর্তের একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা সাবজেক্ট যে স্ট্রেসকে কীভাবে মাইন্ডের মাধ্যমে মাইন্ডকে কন্ট্রোল করে ওটাকে উপেক্ষা করতে পারে। এনিওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি এবং অল দ্য বেস্ট। সবাই ভালো থাকবেন। You've been an idol for so many of us, sir. Thank you.
I now request Mr. Tridip Chattopadhyay to share his views about today's event, please. গুড আফটারনুন এভরিবডি, সবাইকে এই বিকেলের শুভেচ্ছা। যারা মঞ্চে আছেন, আমার বন্ধু গৌতম সকলের সঙ্গে পরিচয় করালেন, সকলেই তার তার জায়গায় সুবিখ্যাত মানুষ, কিন্তু গৌতম ভট্টাচার্যের নিজের পরিচয় বোধহয় দরকার পড়ে না। সে নিজে সারা জীবন নানাবিধ উত্থান পতনের মধ্য দিয়ে সে কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছে। গৌতম ভট্টাচার্য ইজ দ্য নেম ইন দ্য ওয়ার্ল্ড অফ জার্নালিজম, ইন দ্য ওয়ার্ল্ড অফ লিটারেচার। তো আমার মনে হয় আপনারা একটু করতালি দিয়ে গৌতম ভট্টাচার্যকে অভিনন্দন জানান। সবচেয়ে আগে বলবো, এই বইটা আমি আজকে যে অনুষ্ঠানে এসেছি তার প্রধান কারণ এই বইটা। যখন কালকে এবং এর আগে নেমন্তন্ন করলেন, তখন এই বইটার নাম দেখে এত আনন্দ হলো যে এরকম একটা বইয়ের ভীষণ প্রয়োজনীয়তা ছিল। আমাদের বাঙালি ছেলেমেয়েদের মধ্যে, বাংলার ছেলে মেয়েদের মধ্যে স্ট্রেস ম্যানেজমেন্টটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। মানে এই যে গৌতম বললেন যে দিব্যেন্দুর কথা, ঈশার কথা, ডক্টর ব্যানার্জির কথা, বা আমারও কথা, তো আমরা ধরুন আমাদের সমস্যাকে, আমি একজন প্রকাশক, আমি লেখালেখিও করি, আবার এই বইমেলা অর্গানাইজেশনের সঙ্গেও যুক্ত। সব সময় একটা কাঁটার সুতোর মধ্য দিয়ে চলতে হয় এবং মাইন্ডের বিভিন্ন কম্পার্টমেন্ট তৈরি করে রাখতে হয়। যখন খুব স্ট্রেস হয় তখন আমরা কি করি? তখন হয়তো কেউ গান শোনে, কেউ সিনেমা দেখে, কেউ আড্ডা মারে। তো বিভিন্নভাবে আমরা স্ট্রেসটাকে ওভারকাম করি এবং চেষ্টা করি যে স্বাভাবিক সুস্থ থাকার। এটাই জীবনে প্রথম দরকার এবং সবচেয়ে বড় যেটা দরকার, একটা অনমনীয় জেদ, যেটা আমি হারবো না, আমাকে জিততেই হবে, এই জেতা এবং এই মাথা ঠান্ডা রেখে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলা। এই বইটা আমি পড়ে অবশ্যই জানাবো ডক্টর ব্যানার্জিকে। এটা কিন্তু প্রত্যেককে ইন্সপায়ার করবে, এটুকু আমার দৃঢ় বিশ্বাস। এবং এই প্রসঙ্গে গৌতমকে একজন প্রকাশক হিসেবে অনুরোধ করব যে ও একটা বাংলায় এই বিভিন্ন ঘটনাগুলো দিয়ে যেটা আমাদের গল্প শোনালো, এর সম্পূর্ণ একটা বই লিখতে এবং সেটা আমার প্রকাশনা থেকে প্রকাশ করতে। নমস্কার, ধন্যবাদ। Thank you, sir. I now request Mr. Shopan Banerjee to say a few words. নমস্কার। প্রথমেই জানাই যে আমাদের ম্যানেজমেন্ট কলেজের স্টুডেন্টদের, টিচারদের যে আজকে একটা সুন্দর পরিবেশের মধ্যে আজকে একটা বই উদ্বোধন হচ্ছে, খুব ভালো লাগলো। ইভেন আমি মনে করি যে এইভাবেই ইআইএলএম ডক্টর আরপি ব্যানার্জির তত্ত্বাবধানে আমরা নিজেরাও আছি। ইভেন আমিও ইআইএলএমের সঙ্গে যুক্ত হয়ে আজকে এত সুন্দর একটা কর্মসূচির মধ্যে থাকতে পারলাম। ইভেন আমি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে, ইভেন এবার ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের এশিয়ান গেমসে ডেপুটি সেফ দ্য মিশন হয়েছি। এই মানুষটা আমাকে প্রথম দিন থেকে পাশে থেকে পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়েছিলেন, তার নাম ডক্টর আরপি ব্যানার্জি। আমি একটা কথাই বলতে চাই, যে বইটা আজকে এইখানে এসে উদ্বোধন হলো, এই বইটা আমরা ম্যানেজমেন্ট কলেজের সমস্ত স্টুডেন্ট, ইভেন ইআইএলএমের সঙ্গে যারা আমরা যুক্ত আছি, সবাই এই বইটাকে চারিদিকে প্রচার করব। শুধু ভারতবর্ষে না, অন্য অন্য স্টেটেও প্রচার করব। ছোটবেলা থেকে 78 থেকে মাঠের ময়দানে আমি খেলাধুলোর জায়গায়
খেলাধুলোর জায়গাটাকেই ভালোবাসতাম। গৌতম ভট্টাচার্য জানেন যে আমি ছোটবেলা থেকে শৈলেন মান্নার জন্মদিন পালন করবার জন্যে আজ থেকে 25 বছর আগে আমি গৌতম দাস শরণাপন্ন হয়েছিলাম। গৌতম দাস এই জায়গা ঠিক করে দিয়েছিল শৈলেন মান্নার জন্মদিনটা কোথায় করতে হবে। আমি চাই এই সব মানুষদের পাশে আমি সব সময়ের জন্য ছিলাম। দিব্যেন্দু বড়ুয়া আমার অ্যাসোসিয়েশনের পাশে আছে, সব সময় কাজ করে। ঈশা সাহা ভালো ডাইনামিক অ্যাক্টর, আমার ভালো লাগলো। ইভেন এসকে দত্ত উনি আছেন, এছাড়াও আছেন আমাদের ত্রিদীপ চট্টোপাধ্যায়, এই বুক ফেয়ারের আজকে জেনারেল সেক্রেটারি, এবং একটু আগে সুধাংশু দাও এসেছিলেন প্রেসিডেন্ট। আমি সবার উদ্দেশ্যে বলছি, ইভেন সংবাদপত্র দূরের মানুষকে নিকটে করে আর নিকটের মানুষকে দূরে করে। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় লিখিত, কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। আজ এই সংবাদপত্রও যদি আমাদের পাশে না থাকে, আমাদের এই ইআইএলএমের এই বই শুধু বাংলার বুকে না, সারা ভারতবর্ষের বুকে পৌঁছবে। নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। Thank you so much, sir. May I now invite Ms. Isha Shaha to address the audience, please. এতক্ষণ স্ট্রেস নিয়ে এত কথা হয়েছে, আমার ওখানে বসে স্ট্রেস হচ্ছিল। আমি কি বলবো, বাট যেরকম গৌতম দা বললেন যে নিজের মাইন্ডটাকে কাম করে ফাইনালি আমি এখানে চলে এসেছি। থ্যাংক ইউ সো মাচ ফর দিস ওয়ার্ম ওয়েলকাম, থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ প্রফেসর ব্যানার্জি, এই বইটার জন্যেও অনেক থ্যাংক ইউ। এটা খুব দরকার আমার এবং আমার জেনারেশনের সবার। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। I now request Professor Dr. R.P. Banerjee once again to address the audience. जनगण मन अधिनायक जय हे। আমি আবার আসলাম। এবার একটু মানে সংক্ষেপে বলছি যে বইয়ের কন্টেন্টসটা আমরা কিভাবে রিচ করব। গৌতমবাবু অনেকটা বলেছেন যে মাইন্ডটাকে, আমাদের যে এই যে হিউম্যান মাইন্ড, এই মাইন্ডটার অনেকগুলো অবস্থা আছে। মাইন্ডটা সবসময় কেমন থাকে জানেন? একটা মাংকিকে যদি আমরা দেখি, বানরকে যদি দেখি, তাহলে হিউম্যান মাইন্ডের ক্যারেক্টারটা হচ্ছে বানরের মতো, লাফাতে থাকে। মাংকি যেমন ছটফট করে লাফাতে থাকে, ওরকম লাফাতে থাকে। আজকে এখানে যারা সবাই বসে আছেন, সবার মন যে এখানে আছে বলা যায় না। এখানে বসে কারোর মন বম্বেতে থাকতে পারে, ব্যাঙ্গালোরে থাকতে পারে, আমেরিকায় থাকতে পারে, বা নিজের ঘরে থাকতে পারে, বা বাইরে কারোর জন্য অপেক্ষা করতে পারে। মন, ইউ ডোন্ট হ্যাভ এনি কন্ট্রোল অন দ্য মাইন্ড, বাট হাউ টু ডেভেলপ আ কন্ট্রোল ওভার দ্য মাইন্ড। মন যদি আমরা তাকে যদি ডেভেলপ করতে পারি, তার যদি কন্ট্রোল করতে পারি, তাহলে আমরা অনেক মিরাকেল করতে পারি। বিবেকানন্দ জাহাজে করে যাচ্ছেন, আর জাহাজের একটা লাইব্রেরি আছে। তো উনি গতকাল 8খানা বই লাইব্রেরি থেকে নিয়েছিলেন, পরদিন মানে আজকে সেই 8খানা বই ফেরত দিতে যাচ্ছেন। And the librarian got annoyed. He's saying, yesterday you took 8 books, and today just it's just a 24 hours passes of time of like this, and you are returning with those 8 books and demanding another 8 books. How come? বইগুলো নিয়ে গেছো, পড়ে দেখো একটু। So Vivekananda said in a submissive way
ওকে আমি তো বইগুলো পড়েছি, কিন্তু আপনি যদি পরীক্ষা করে দেখতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম। তো আপনি এই 8খানা বইয়ের যে কোনো একটা জায়গা আপনি খুলে দেখুন। তো আউট অফ কিউরিয়াসিটি দ্য পার্সন হ্যাড ওপেনড ইন দ্য মিডল, মিনিং ইটস আ কাইন্ড অফ র্যান্ডম ওপেনিং, অ্যান্ড উনি ওপেন করলেন অ্যান্ড দ্যার ওয়াজ আ পেজ which he had shown to Vivekananda that, can you tell something about it? উনি তখন গড় করে বলে গেলেন। He was surprised. Then he had opened the other book. Again, same thing. Third, same thing. Fourth, same thing. And then the librarian was, really taken aback. উনি খুব আশ্চর্য হয়ে গেলেন এবং বললেন, how is it possible? তুমি 8খানা বই কালকে নিয়ে গেলে, আজকের মধ্যে পড়ে ফেরত দিলে আবার 8খানা ডিমান্ড করছো, এটা কি করে সম্ভব হয়? ইজ ইট পসিবল? উনি বললেন, if you have a focused, concentrated mind, your time is galloped and multiplied with respect to the things acquired over time. 1 মিনিটে যেটা এখানে তুমি করতে পারবে, সেটা আদারওয়াইজ হয়তো 5 ঘন্টা লেগে যাচ্ছিল। সো দিস ইজ হোয়াট ইজ দ্য পাওয়ার অফ হিউম্যান মাইন্ড। আমাদের মনের ক্ষমতা আছে অসীম। আমরা যারা পড়াশুনোর জগতে আছি, আমি নিজেকে ছাত্র বলেই মনে করি, আমি প্রতিদিনই পড়াশুনো করি, বিকজ মাই কলিগস অর শুড বি নোয়িং, মেনি অফ দেম শুড বি নোয়িং দ্যাট আই ডিভোট সাম টাইম এভরি ডে ফর মাই স্টাডিজ, অ্যান্ড আই ফাইন্ড the subject, একটা subject, I am a professor of management, you all know, but I don't have a limit of subjects. I try to, walk across or move across almost all subjects. প্রত্যেকটা সাবজেক্ট আমার কিন্তু সাবজেক্ট অফ লাভ, and when I pick it up and I try to get into the details of that and depth of that, যতক্ষণ সাবজেক্টের ডেপথে না যাব ততক্ষণ সাবজেক্টের রস পাওয়া যায় না। মানে you get the, essence of the subject. How do you do this? You have your mind at your disposal. When you can make it, you will find the most traumatic experience of your life can be converted into an experience of favorable incident. The experiences which are usual can be turned into the experiences of unusual and very emphatic for yourself. আমাদের জীবনে কত বাধা আসে, গৌতমবাবু কতগুলো দারুণ উদাহরণ দিলেন, যেটি উনি বিগ বির উদাহরণ দিলেন, অসাধারণ একটি উদাহরণ দিলেন। যখন আমরা জীবনে হারি, when we face defeat in life, we face the gloomy situation, the darkness, and that darkness we need to convert that darkness into illumination, and that illumination is there within ourselves. আমাদের ঋষিগণ বলে গেছেন যে তোমার ভেতরে একটা আত্মা আছে এবং তার মধ্যে সব ক্ষমতা আছে, and there is nobody on earth who doesn't have this. Atmana rathinam viddhi shariram ratham evatuhu buddhi tu sarati viddhi manaha pragraham evacha. ঋষিগণ বলছেন তোমার এই শরীর এটি একটি রথ, এর মধ্যে আত্মা আছেন, এবং সেই আত্মা কেমন না, ইট ইজ অমনিপোটেন্ট, অমনিপ্রেজেন্ট, অমনিশিয়েন্ট। এর মধ্যে সব ক্ষমতা আছে, যা কিছু সদ্গুণ, ভালো গুণ, ভালো যা কিছু সব এর মধ্যে আছে। সো সেগুলো দিয়ে ইউ ক্যান ইউটিলাইজ দ্যাট ফর আ বেটার থিং ইন লাইফ। তো ইন এ নাটশেল সংক্ষেপে এইটুকু আমার বলার সুযোগ হলো, তাই বললাম। আর আমি বইয়ের কোনো প্রচার করতে চাই না, করতেও চাই না, বিকজ দ্যাট ইজ নট মাই অবজেক্টিভ। এটা শেষ পাবলিকেশন আছে, তারা করবে, but I thought that ideas should be put across. That's why I have requested my friends and colleagues to arrange this, and they have arranged. I convey my sincere thanks to Dr. Jayanto Saha and his entire team who have organized this, the organizing committee, the students who have organized this, the students who have volunteered and who have actually, helped in arranging everything and maintaining everything. And my sincere thanks and gratitude to the guests on the dais, everyone. সবাই যে এসছেন, আমি অত্যন্ত আনন্দিত এবং আমি আমার শ্রদ্ধা আপনাদের সবাইকে জ্ঞাপন করছি। irrespective of the age group, I express my gratitude to you all, and thank you very much যারা এখানে উপস্থিত আছেন। গিল্ডকে আমার স্পেশাল ধন্যবাদ। এখানে গিল্ডের অফিসিয়ালস এসেছিলেন, প্রেসিডেন্ট এবং সেক্রেটারি সাহেব,
দুজনই এপিস্থেট, তারা যে এইভাবে হেল্প করেছেন, ধন্যবাদ, নমস্কার। Thank you so much, sir. You are such an inspiration. Let me now request Professor Supriya Paul to deliver the valedictory speech. Respected special guests, respected and most distinguished special invitees, respected director sir, respected dignitaries, respected faculty and staff members, and my dear students of EIILM Kolkata. A very good afternoon to you all. It seems to be a great honor to propose the vote of thanks on these special occasions. I, on behalf of Institute and entire fraternity of management here, express a deep sense of gratitude to all our special invitees who have spared time from their busy schedule to grace these occasions of book launch of our chairman and director sir, Professor Dr. R.P. Banerjee, on stressed management through mind engineering in this 45th International Kolkata Book Fair. Today we feel extremely delighted to have amongst us the most revered members of the society. Mr. Shapon Banerjee, Mr. Dibyendu Borua, Mr. Gautam Bhattacharya, Mr. Tidip Kumar Chattopadhyay, Mr. Sudhanshu Shekhar De, Ms. Isha Shaha, Mr. S.K. Dutt, who all have their own share of contribution towards their respective field. Their presence has been a source of guidance and inspiration for us. With profound love and reverence, I would like to thank our director sir for molding us that we are today. I deeply believe that this book will help in shaping and formulating the mind and career of management students in the present day scenario. Stress has significant psychosomatic implications and long-term psychological consequences throughout our lives. Mind engineering starts with thoughts along with creating positive sanskaras, which includes integrated mind based on Chitta, Manas, Buddhi, Pragya. Introspections, exercise, dedication of mind, consecrations unto the divine leads to a holistic personality who develops the power to cope in stressful situations. I wish to express my gratitude to Mr. Shapon Banerjee, President Bengal Olympic Association, for sharing thoughts and providing encouragement and support. I wish to express my gratitude to all our respected special invitees for sharing their thoughts. I express my thanks to Mr. S.K. Dutt and Dr. Jayanto Shaha for their guidance and support. I also express my thanks to our event management partner Decalogue Communications for their continuous support. I wish to express my gratitude to publishers and booksellers Guild for providing encouragement and support. I also wish to express my gratitude to our respected director sir and Madam Mrs. Shipra Banerjee for their support and encouragement. A big thank you to Professor Dia Banerjee for her efforts towards anchoring. I also extend my big thanks to all the staff members associated with the program. I extend my express and big thanks to our students for their presence and support. Finally, I would like to thank the entire OL wishers for their commitment, support and encouragement. Thank you, members. We request everybody to rise for the national anthem, please. Request everybody to stand for the national anthem. जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल गंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे. We would request the students and guests here to kindly wait and request. We'll have the guests create a corridor to go leave the auditorium. Kindly do not hustle.
Thank you everyone. Please visit EILM Kolkata's stall number 501. Have a wonderful time at the book fair. Buy lots of books and keep reading. Thank you.
নমস্কার, শুভ সন্ধ্যা। কারিগরের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের সন্ধ্যার অনুষ্ঠানে। কারিগর গ্রন্থ নির্মাণ এক শিল্প যারা বলে কারিগর, তাদের পক্ষ থেকে আজ আমরা উপস্থিত হয়েছি এই SBI অডিটোরিয়ামে। আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। বই প্রকাশ অনুষ্ঠান এবং তারপরে রয়েছে একটি বিতর্কের অনুষ্ঠান। আপনারা গোটা অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকবেন, এটি আমাদের কামনা। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করার আগে কারিগরের কর্ণধার শ্রী দেবাশিস সাউ মহাশয়কে মঞ্চে আসতে অনুরোধ করব। ছোট্ট করে ঠিক 1 বা 2 লাইনের মধ্যে দিয়ে কারিগর সম্পর্কে তিনি কিছু বলুন এবং তারপরে আমরা আমাদের অনুষ্ঠানে শুভ সূচনা করছি। নমস্কার, আপনারা এসেছেন, শুভেচ্ছা। আর আমার কিছু বলার নেই, বিশিষ্টজনরা আছে তাদের মুখেই শুনুন। ভালো থাকবেন। আজকের এই বই প্রকাশ অনুষ্ঠানে কারিগরের পক্ষ থেকে আপনাদের শুভ সম্ভাষণ জানাচ্ছি। আমরা আজকের এই অনুষ্ঠানে আমাদের মঞ্চে ডেকে নিচ্ছি যে বিশিষ্ট সাহিত্যিক লেখকেরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তারা একে একে মঞ্চে আসবেন এবং আসন গ্রহণ করবেন। প্রথমেই বিশিষ্ট লেখক শ্রী স্বপ্নময় চক্রবর্তীকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। স্বপ্নময় চক্রবর্তী মঞ্চে আসছেন। একটু করতালি হোক এবং এই করতালির আওয়াজে আমাদের গোটা সন্ধে যতক্ষণ আমরা থাকবো 4:30 থেকে 5:30 পর্যন্ত পরীক্ষা। আমি তারপরে ডেকে নিচ্ছি বিশিষ্ট সাহিত্যিক শ্রীমতী অনিতা অগ্নিহোত্রী মহাশয়াকে। ডেকে নিচ্ছি বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী দেবাশিস মজুমদারকে। মঞ্চে আসতে অনুরোধ করব বিশিষ্ট কবি ও মনোবিদ শ্রীমতী অনুত্তমা বন্দ্যোপাধ্যায়কে। মঞ্চে আসতে অনুরোধ করছি আজকের আমাদের বিশিষ্ট মানুষজনেরা যারা আজকের এই অনুষ্ঠানে বই প্রকাশ করবেন। এবং আমরা শুরুতেই ডেকে নিচ্ছি তাদের যাদের বই একে একে পরপর আমরা সাজিয়েছি আজকের এই বই প্রকাশ অনুষ্ঠানে। প্রথমেই আমি যে বইটি প্রকাশিত হচ্ছে, প্রথমেই কৃতির পক্ষ থেকে ক্ষণকালের খণ্ড কথা, লেখক দেবজ্যোতি দাস। তিনি আজ আসেননি, কিন্তু আমরা আনন্দিত, গর্বিত আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তার কন্যা, বিশিষ্ট ক্যান্সার বিজ্ঞানী এবং আমাদের সকলের প্রিয় গায়িকা শ্রীমতী তানিয়া দাস মহাশয়া। দিদিকে আমি মঞ্চে আসতে অনুরোধ করছি, একটু জোরদার করতালি হোক। আমি শ্রী দেবাশিস মজুমদার মহাশয়কে অনুরোধ করব আজকের এই ক্ষণকালের খণ্ড কথা এই বইটি এরপরে আমি ডেকে নেব দেবাঙ্কৃতা সর্দারকে। কারিগরের পক্ষ থেকে বাংলার শিশু সাহিত্য নারী নির্মাণে, সেই বইটিও প্রকাশিত হবে। প্রথমেই আমরা তানিয়াদি রয়েছেন আমাদের সঙ্গে। ক্ষণকালের খণ্ড কথা এই বইটি উদ্বোধন করার জন্য আমি শ্রী দেবাশিস মজুমদারকে অনুরোধ করছি এবং আমাদের সঙ্গে আরো বিশিষ্ট জনেরা যারা রয়েছেন তারা প্রত্যেকেই রয়েছেন শ্রী স্বপ্নময় চক্রবর্তী, শ্রীমতী অনিতা অগ্নিহোত্রী, শ্রী দেবাশিস মজুমদার এবং শ্রীমতী অনুত্তমা ব্যানার্জি। আন্তরিক ধন্যবাদ জানাই আরো একবার শ্রীমতী তানিয়া দাস মহাশয়াকে। আমি এরপরে এগিয়ে যেতে অনুরোধ করব এবং অনুরোধ করব শ্রী দেবাশিস মজুমদারকে এই বইটি প্রকাশ করার জন্য। কারিগরের পক্ষ থেকে প্রকাশিত হচ্ছে বাংলার শিশু সাহিত্য নারী নির্মাণে, দেবাঙ্কৃতা সর্দার। জোরদার করতালি হোক আজকের এই পূর্ণ অনুষ্ঠানে। এবারে প্রকাশিত হচ্ছে বাংলার শিশু সাহিত্য নারী নির্মাণে, দেবাঙ্কৃতা সরকারের লেখা। আন্তরিক ধন্যবাদ। আমি এরপরে ডেকে নেব কৃতির পক্ষ থেকে ভাষ্য
অতিথি তো আজকে এই মুহূর্তে নেই, ঠিক আছে। আন্তরিক ধন্যবাদ জানাই শ্রী দেবাশিস মজুমদারকে। এরপরে আমি বিশিষ্ট আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক শ্রীমতী অনিতা অগ্নিহোত্রী মহাশয়া। তার হাত থেকে এবারে কৃতির পক্ষ থেকে কিচক বধপালা এই বইটি প্রকাশিত হবে। আমি লেখিকা শ্রীমতী শুভশ্রী ভট্টাচার্য মহাশয়াকে মঞ্চে আসতে অনুরোধ করব।
এই যেমন যেমন আমার পকেটে টাকার অভাব, যেমন গঙ্গায় ইলিশ মাছের অভাব, গঙ্গায় যে ইলিশ মাছের অভাব এটা একটা একটা ভাব পদার্থ নয়, এটা অভাব পদার্থ। এইসব জিনিসের অভাব হয়, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা একটা পদার্থ। যেমন নাউন একটা পদার্থ, ওই সেরকম অ্যাবস্ট্রাক্ট নাউন বলে একটা ব্যাপার আছে। এগুলো পদার্থ নয় কিন্তু নাউন, অন্যভাবে দার্শনিকভাবে সেটা পদার্থ। এবারে গঙ্গায় যে ইলিশের অভাব তার তো একটা কারণ আছে। আমাদের যে প্রণম্য এবং অনন্য এই লেখক যে কম পড়েছে তার কারণটা কি? কারণ তো একটা আছে, আমাদের কারণটা তো খুঁজে বের করতে হবে। কিন্তু আগে আমাকে মেনে নিতে হবে অভাব। শ্রদ্ধা যেটা হয় সেটা কিন্তু অর্জন সাপেক্ষ।
শ্রদ্ধা আদায় করা যায় না। এই আমাকে শ্রদ্ধা কর, তুই আমাকে তো শ্রদ্ধা করলি না, এই যে ব্যাপারগুলো তো বলা যায় না। আর শ্রদ্ধার আরেকটা ধাপ উপরে হচ্ছে প্রণম্য। প্রণাম মানে হচ্ছে কিছুটা সমর্পণ, বলে সমর্পণ। আমি এমন কাউকেই প্রণাম করব মাথা নুয়ে যাকে আমি অত বেশি শ্রদ্ধা করি। শ্রদ্ধার একটা ডিগ্রি আছে, সেই ডিগ্রিটা যদি বেশি হয়ে যায় সেটা হচ্ছে গেলে প্রণম্য। এখন প্রণম্য খুঁজে পাওয়া যাবে না, কম পাওয়া যাবে, অত্যন্ত কম। একদম যে পাওয়া যাবে না তা নয়, কম পড়ি আছে। আপনি ভাবুন 1950 থেকে 1980 সাল, আপনি ভাবুন তখন 1950 থেকে 80, হ্যাঁ, তখন জগদীশ বসু বেঁচে নেই, প্রফুল্লচন্দ্র রায় বেঁচে আছেন, সত্যেন বোস বেঁচে আছেন, মেঘনাথ সাহা বেঁচে আছেন, জ্ঞানচন্দ্র ঘোষ বেঁচে আছেন, অসীমা চট্টোপাধ্যায় তিনি তার কাজ শুরু করেছিলেন, অমর রায় চৌধুরী কাজ শুরু করেছিলেন, প্রমথনাথ বসু বিখ্যাত জিওলজিস্ট তিনি কাজ শুরু করেছিলেন, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী বেঁচে আছে, প্রশান্তচন্দ্র মহালানবিশ বেঁচে আছেন। আর বিজ্ঞানের ক্ষেত্রে একটা বিশাল ব্যাপার, সাহিত্যের ক্ষেত্রে রবীন্দ্রনাথ নেই, নজরুল বেঁচে আছেন বটে, কিন্তু তিনি তখন আর লিখছেন না। কিন্তু এবারে কারা কারা আছেন ভাবুন, তখন এই 50, 60, 70, 80 প্রেমেন্দ্র মিত্র আছেন, নারায়ণ গঙ্গোপাধ্যায় আছেন, আশুতোষ মুখার্জি আছেন, মনোজ বসু আছেন, তারাশঙ্কর আছেন, বিভূতিভূষণও আছেন, মানিক বন্দ্যোপাধ্যায় আছেন। 80 যদি টানি তাহলে মনোজ বসুও আছেন, সমরেশ বসুও আছেন, সুনীল শীর্ষেন্দু, শ্যামল বরেন, এই এতগুলো লেখক আছেন। এই সব লেখকরাই যে প্রণম্য বা অনন্য তা নয়। অনেক লেখকের খুব বেশি আলোচিত, কারণ তাদের সম্পর্কে অনেকগুলো মিথ আছে। আমাকে এক মিনিট হলে বলবেন, 2 মিনিট হয়ে গেছে। ও, মিথ আছে। এই মিথ্যে থেকেই মিথের জন্ম হয়, তারপরে সেই মিথটাই সত্যি হয়ে যায় কখনো কখনো। তো এখন যেটা হলো, এই যে বুদ্ধিজীবীরা যারা প্রণম্য হয়েছিলেন তারা ছিলেন একটা সময়ের প্রোডাক্ট। একটা সময়, তখন স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছে, স্বাধীনতা আন্দোলনের পরে নতুন স্বপ্ন, নতুন দেশ গড়া, তারপরে সমাজতন্ত্রের স্বপ্ন। 70 দশকে কিছু লেখক, নাটককার, গায়ক তৈরি হয়েছিলেন, তাদের একটা জন্ম হচ্ছে নকশাল আন্দোলন। এখন যেটা কারণ হয়েছে, যেই কারণে আমরা প্রণম্য লেখক পাচ্ছি না, যদি আরও সময় পাই তাহলে বলবো, যে কোনো কারণেই, যেই কারণগুলো এখন এখানে ব্যাখ্যা করা যাবে না। তো আমরা স্পষ্ট কথা, স্পষ্টভাবে নিরাভরণ এবং নির্ভীকতা, নিরাভরণ নির্ভীকতা যাকে বলে, সেটা আমরা বলতে পারছি না। শুধু একটা লিখেই শ্রদ্ধেয় হওয়া যায় না। শঙ্খ ঘোষ তার কথায় এবং কাজে এবং তার লেখায়, মহাশ্বেতা দেবী তার কাজে, কথায় এবং তার লেখায়, মানিক বন্দ্যোপাধ্যায় কাজে, কথায়, লেখায়, তারাশঙ্করও, এরা গণ্ডগোল ছিল না। তারাশঙ্কর হয়তো অন্য রাজনীতি করতেন, মহাশ্বেতা বা মানিক অন্য রাজনীতি করতেন, কিন্তু কথা এবং লেখায় মিল ছিল এবং স্পষ্ট কথা স্পষ্টভাবে বলেছেন। মানুষ তাদের উপরে নির্ভর করেছে, শ্রদ্ধা করেছে, ফলে অনন্য লেখক বা প্রণম্য লেখক তখন আমরা পেতাম, চোখের সামনেই বলতাম, দেখ এই যে তারাশঙ্কর, ওর মতো হ। আমরা মহাশ্বেতাকে দেখে অনুপ্রাণিত হয়েছি। এখন কি কারণে হয় না সেটা পরে সময় পেলে বলবো। নমস্কার, আমার সময় হয়ে গেছে। অনেক ধন্যবাদ স্বপ্নময় বাবুকে। আমরা পরে আবার ওনার কথা শুনবো। এবার আমরা বিপক্ষে থেকে ডেকে নিচ্ছি গার্গী রায়চৌধুরীকে। উপস্থিত সকলকে নমস্কার, কারিগরকে ধন্যবাদ। স্বপ্নময়দা অনেক ইতিহাস বললেন, অনেক নাম করলেন, এবং এটাও বললেন যে মিথ হয়ে গিয়েছিলেন অনেকে, এবং মিথ থেকে মিথ্যের জন্ম হয়েছিল এবং পরে সেটাই সত্যি হয়ে গিয়েছে। আর আরও বললেন যে এর একটা কারণ আছে, কিন্তু দুর্ভাগ্যবশত তার মুখে এই যে প্রণম্য
ক্লাবের লোভে বা প্রতিষ্ঠার লোভে ক্ষমতা বলয়ের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা না করে এবং বড় লেখকের ধাঁচের লেখা লিখতে চেষ্টা না করে তাদের বিষয়বস্তুর বৈচিত্র্য, রচনা নীতির নিজস্বতা এগুলো বজায় রাখবেন এবং আত্মপ্রতিষ্ঠা করার চেষ্টা করবেন। একটা কথা না বলে পারছি না, এখানে অনুত্তমা এটা উল্লেখ করেছেন যে চেনা নামের বই কিনে ব্যাগ ভর্তি করে বাড়ি যাবে। খুব ইম্পর্টেন্ট কথা, বই মেলার সুযোগ আছে, বই দুছত্র পড়ে দেখুন। অনেক ধন্যবাদ গার্গীদিকে। এবার আমরা পরের পক্ষের বক্তা দেবাশিস মজুমদারকে ডেকে নেব। আমি একটু সবাইকে মনে করিয়ে দিতে চাই সময়টা 2:30 মিনিট, পরে আমরা আবার পরের ধাপে আপনাদের কথা বলবো। নমস্কার। আসলে বলবার খুব বেশি নেই, যা বলবার কথা প্রথম বক্তা হিসেবে স্বপ্নময় প্রায় সবটাই বলে গেছেন। আর যেহেতু আমার পূর্ববর্তী বক্তা আমাদের প্রিয় গান্ধী তার প্রায় কোনোটাই অস্বীকার, আমার যুক্তি দিয়ে তাকে খণ্ডন করার খুব বেশি কিছু নেই। আমি মনে হয় 2.5 মিনিটের মধ্যেই পারবো, যদি না অন্য কিছু কথা বলি। তো সেখানে যেটা বলতে ইচ্ছে করছে যে প্রথমত স্বপ্নময় যেটা বলেছেন, মিথ্যা থেকে সত্যি হয়ে যাওয়া, অর্থাৎ মিথ্যা নয়, তাই তো স্বপ্নময়? অনেক মিথ্যা মিথ হয়ে যায়, তারপর সেটা সত্যি হয়ে যায়। হ্যাঁ, সেরকম জায়গা। দ্বিতীয় কথা হচ্ছে যে গান্ধী যেটা বললেন, যেমন স্বর্ণযুগের কথা বললেন, অর্থাৎ
স্বর্ণযুগের কথা যে মুহূর্তে বললেন সেই মুহূর্তে উনি স্বীকার করে নিলেন যে প্রণম্য এবং একবারে অনন্য কিছু সাহিত্যিকের এখানে জন্ম হয়েছে, সাহিত্যিকের কাল গেছে, সেই পর্যায়ে গেছে, সেই পর্যায়ে গেছে বলেই তো তাকে স্বর্ণযুগ বলা হচ্ছে এবং তাকে একভাবে প্রণম্য বলা হচ্ছে। অনেক উদাহরণ দিয়ে গেছেন আমাদের স্বপ্নময়, আমি আর সেদিকে যাচ্ছি না, কারণ 2.5 মিনিটে ওই সময় থেকে ধরলে, স্বাধীনতা উত্তর পর্ব থেকে ধরলে বা 40-এর দশক থেকে ধরলে এই পর্যন্ত আস্তে আস্তে সে এক কেলেঙ্কারি হবে। আমি সে জায়গায় যাচ্ছি না। আমি খালি আরেকটা জিনিস মনে করিয়ে দিতে চাইছি যে আপনারা প্রত্যেকেই জানেন গত 2 বছর আমাদের ভয়ঙ্কর খারাপ কেটেছে, আমাদের ঘরবন্দি হয়ে থাকতে হয়েছে, আমাদের নানান রকম একেবারে মানবিক অত্যাচার সহ্য করতে হয়েছে। এক্ষুনি মনোবিদ কিছু বলে থাকবেন, আমি সেদিকে ভুল করে যাচ্ছি না, আমি অন্য জায়গায় যাচ্ছি। আমি বলতে চাইছি যে আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে প্রায় মাস 2 অন্তর অন্তর আমাদের মধ্যে একটা আতঙ্ক হয়েছে, আমাদের প্রায় খবরের কাগজ বা টিভি খুলতে ভয় পেয়েছে। কি না, এক এক করে মানুষ চলে যাচ্ছেন। কারা চলে যাচ্ছেন? যারা আমাদের প্রণম্য এবং যাদেরকে আমরা প্রায় একটা শ্রদ্ধার অন্য জায়গায়, সেই সৌমিত্র চট্টোপাধ্যায় হতে পারে, সুধীর চক্রবর্তী হতে পারে, শঙ্খ ঘোষ হতে পারেন, এই রকম পর্যায়ে সব চলে যাচ্ছেন। তখন আমাদের ক্ষেত্রে আমাদের থিয়েটারের উষা চলে গেছেন, আরও অনেকে চলে গেছেন। এইরকম একটা জায়গাতে তখন দাঁড়িয়ে হয়ে গেছে। ও আচ্ছা, আরও বলার ছিল তো, যাই হোক টুকরো কথা পরের বার বলবো। তো সেরকম একটা জায়গা থেকে দাঁড়িয়ে আপনারাই তো বলছেন যে প্রণম্যরা চলে গেছেন, এই 2 বছরে খালি করে দিয়ে গেছেন বাংলা সাহিত্য, বাংলা সংস্কৃতির ভাড়ার। তো তারপরে আর কি অবশিষ্ট থাকে? সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের এই সময় সব থেকে যে প্রণম্য ছিল বাল্মীকি, তাকেও খারিজ করে দেওয়া হয়েছে। রামায়ণ আর সাহিত্যের পর্যায়ে নেই, রামায়ণের লেখককেও খারিজ করে দেওয়া হয়েছে। ইতিহাসের এক অন্য জায়গা থেকে তাকে বিকৃত করে এক অন্য ভূমিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সুতরাং যাকে যাকে সম্মানিত করবার, যাকে যাকে সম্মানিত করার পাশাপাশি প্রণম্য বলার কথা, সেগুলো সব আস্তে আস্তে চলে গেছে। এই দুঃসময়ে দাঁড়িয়ে আমার মনে হয় যে কারণে গার্গীকে বলতে হলো উৎপল বসু, পার্থপ্রতিমের নাম, উৎপল বসু, পার্থপ্রতিম, সেই সমস্ত আমাদের সময়কার নাম, যে নামগুলো উজ্জ্বল ছিল, প্রণম্য ছিল, সেইগুলোর বদলে অন্য কোনো নাম আসতে পারল না। এটাই দুঃখের। আমরা আশা করব কিছু যুক্তি হয়তো এর পাবো, যদিও আমি জানি এর পরবর্তী বক্তারা তারা বলবেন, কিন্তু বলার ক্ষেত্রে তারা কিন্তু ওই দিকেই যেতে চাইবেন। ফলে আমাদের বোধহয় আর কিছু বলার থাকবে না। 1/2 মিনিট বেশি নিলাম, ঠিক আছে? 1/2 মিনিট নয়, 4 মিনিট হয়ে গেছে। যাক, আমরা পরের বক্তা বিপক্ষে বিশ্বজিৎ রায়কে ডেকে নেব। নমস্কার। বিতর্ক মানে সচরাচর মিথ্যে কথা বলা, হয় আপনাকে এদিকে দাঁড়িয়ে মিথ্যে বলতে হবে, নয় ওদিকে দাঁড়িয়ে মিথ্যে বলতে হবে। আমি কোনো রকম মিথ্যের মধ্যে না গিয়ে শুধু 2-3টে কথা বলতে চাই যে অনন্য এবং প্রণম্য এই শব্দ দুটো সমকালের ওপর বসিয়ে দেওয়া যায় না। জীবনানন্দ তার সমকালে অনন্য এবং প্রণম্য কোনোভাবেই চিহ্নিত হননি। আমি যেটা বলবো সেটা হলো, সত্যি সত্যি অনন্য এবং প্রণম্য লেখক কম পড়েছে কিনা জানি না, কিন্তু এই সময় এমন অনেক লেখককে আমরা দেখতে পাচ্ছি 90 পরবর্তী পর্বে, কবিতায়, গদ্যে, যারা এই বইমেলার মাঠে ঘুরে বেড়াচ্ছে। এবং আমি খুব সচেতনভাবে বলছি যে 2000 পরবর্তী পর্বে, বিশেষ করে 95-এর পর থেকে বাংলা প্রকাশনা জগতে এক ধরনের বিকেন্দ্রীকরণ হয়েছে, যে বিকেন্দ্রীকরণ কিন্তু সোশ্যাল মিডিয়ার লাগাম ছাড়া বিকেন্দ্রীকরণ নয়। সুদূর পুরুলিয়া থেকে, সুদূর বাঁকুড়া থেকে, সুদূর মুর্শিদাবাদ থেকে এমন অনেক সাহিত্য নিদর্শন আমরা খুঁজে পাচ্ছি যা বুঝিয়ে দেয় সত্যি সত্যি অনন্য স্বর উঠে আসছে। আমি নাম করব না, নামের তালিকা যখনই আপনি দেবেন তখনই আবার একদল বলবেন যে আপনি নাম করে কাউকে কাউকে অনন্য হিসেবে চিহ্নিত করতে চাইছেন। দ্বিতীয়ত আমার যেটা বলবার কথা এই যে চিরকাল এই বিতর্কটা উঠেছে। 19 শতকে প্যারি কবিরত্ন তিনি চমৎকার লিখেছিলেন যে এখন গ্রন্থকার ঘরে ঘরে।
তারপর বলেছিলেন যে ভেতরে সব ভুসিমাল গর্দা ভরা, শেষ বাক্য বাইন্ডিং পরিপাটি। ফলে সমকালকে চিনতে আমরা কোনো কালেই পারি না। সমকালকে চিনতে পারি না বলে এই হাহাকারটা সবসময় করি। এই হাহাকারের শিকার 19 শতক। 19 শতকে বঙ্কিমচন্দ্রের লেখা যদি আপনারা পড়েন লোকরহস্যে, সেখানে বঙ্কিম বলেছেন যে একদল এসে বলছেন আমরা বাংলা ফাংলা পড়ি না। সুতরাং এই হাহাকারটা বাঙালির চিরকেলে হাহাকার। যদি বলেন 19 শতকে এই হাহাকারটা ছিল, তার আগেও ছিল। তার আগে ঘনরাম চক্রবর্তী তিনি নূতন মঙ্গল লিখছেন, তাকে বলে দিতে হচ্ছে যে আমি বাপু অন্যদের থেকে আলাদা, আমি অনন্য। বিজলীকে আমি শেষ চিনিয়ে দেব যে ঘনরামের কথা ভারতচন্দ্র তিনিও বলছেন অনন্য। সুতরাং ধরুন হঠাৎ করে ধ্বংস হয়ে গেল সবকিছু, তারপর কেউ একজন এসে বলল এই তো 2021, কত অনন্য আর প্রণম্য লেখক ছিল, আমাদের সময় একজনও নেই। তাই হাহাকার করবেন না, বই পড়ুন, মাঠে ঘুরুন, দেখবেন অনন্য আছে। তাকে প্রণাম করবেন কিনা সময় বলে দেবে। নমস্কার। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ বাবুকে। 2 মিনিট 45 সেকেন্ডে শেষ করেছেন উনি। পরের বক্তা আমরা পক্ষে ডেকে নিচ্ছি স্বপন ঠাকুর মহাশয়কে। নমস্কার, সকলকে আমার যথাযোগ্য সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের এই অনুষ্ঠান। বিতর্কের বিষয় আপনারা জানেন এবং এ যাবৎ পর্যন্ত আমাদের দুজন চারজন বক্তা বিস্তারিত বলেছেন, কিন্তু আমাদের পক্ষের সূত্র ধরেই বলছি যে এই সময়ে, অর্থাৎ এই দুঃসময়ে, যে দুঃসময়কে আমরা এখনো পর্যন্ত যথার্থভাবে হয়তো ব্যাখ্যায় ঠিকমতো আনতে পারিনি, লেখকের সংখ্যা প্রচুর, আজকে আগের থেকে আরও বেশি, কিন্তু প্রণম্য এবং অনন্য এই যে দুটি বিশেষণ আমরা গেঁথে দিচ্ছি, এই দুটির সংখ্যা কিন্তু সত্যিকারেরই কম পড়েছে। দুঃসময়টা অবশ্য আমি একটু অন্যরকমভাবে ব্যাখ্যা করছি ইতিহাসের সূত্র ধরে। আপনারা জানেন যে বাংলা সাহিত্যের প্রায় 1000 বছরের উত্তরাধিকার আমাদের রয়েছে, ইতিহাস রয়েছে, কিন্তু একটা জিনিস হচ্ছে কি, যে যেমন তুর্কি অভিযানের পর 150 বছর বাংলা সাহিত্যের অবক্ষয় বা অন্ধকার যুগ ছিল, যেমন আমাদের পলাশীর আমাদের ভারতচন্দ্র রায়ের মৃত্যুর পর থেকে যে আমাদের 19 শতকের শুরুর আগে যে আধুনিক সাহিত্যের শুরু, তার মাঝখানে যে একটা অবক্ষয়ের যুগ এসেছিল এবং যেটাকে আমরা কবি গানের যুগ বলে থাকি, সেটা যে মাঝে মাঝে দুঃসময় যে আসে এ বিষয়ে কোনো সন্দেহই নাই। যেমন আগে ঠিক দুঃসময় আসার পরই আবার সুসময় এসছিল, যেমন 16 শতাব্দীতে চৈতন্য রেনেসাঁস, সেখানে আমরা সাহিত্যের একটা বিস্তারিত পরিচয় আমরা পাই। আমাকে বারবার তাগাদা দিচ্ছেন বিজলী রাজবাবু, আমি যতটা সম্ভব সংক্ষেপে বলবার চেষ্টা করছি। কিন্তু আরেকটি জিনিস হচ্ছে যে আমাদের এই যে সাহিত্য আমরা দেখছি, যাদেরকে আমরা প্রণম্য এবং অনন্য লেখক বলছি, সেটা কেন এখন এত কমে যাচ্ছে, সেটা হচ্ছে আজকের দিনে সোশ্যাল মিডিয়াতে প্রচুর সাহিত্যের চর্চা হচ্ছে, ফেসবুক, কবি গোষ্ঠী তৈরি হচ্ছে, কিন্তু ওই যে বাংলার যে স্বর্ণযুগ ছিল, যেমন সঙ্গীতের ক্ষেত্রে, যেমন আমাদের নাটকের ক্ষেত্রে, ঠিক তেমনই এখনই সেখানেও যেন ওই দুঃসময়ের ছায়াপাত ঘটেছে, যে কারণে আমরা ঠিক যেমন বাংলা সাহিত্যের ওই বাংলা সিনেমার যেমন ধারাবাহিকগুলো দেখছি, একই চেনা জানা ছকের গল্পের মতোই আমাদের সেই সাহিত্যগুলো আসছে, আমাদের ভাবাচ্ছে না। আমাদের বাংলা সাহিত্য থেকে ক্রমশ বিদায় নিয়েছে গ্রাম, যে গ্রামের কথা আমাদের সাহিত্যিকরা বলেছেন, তারাশঙ্করের লেখার মধ্যে আমরা পেয়েছি, সেখানে প্রণম্য এবং অনন্য লেখককে তাদের করে দিয়েছেন। সুতরাং এই সময়টা আমাদের কাছে অত্যন্ত দুঃসময়, আর দুঃসময় বলেই আমাদের কাছে আছে। পরে যদি সুযোগ পাই তাহলে আবার বলবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্বপনবাবুকে। এবার আমরা ডেকে নেব শুভপ্রসাদ নন্দী মজুমদার মহাশয়। আসলে স্বপ্নময়দা মঞ্চে বসে আছেন আর বলছেন আমরা নাকি প্রণম্য খুঁজে পাবো না। যাই হোক, এই গেল রব তোলাটা আসলে একটা রক্ষণশীলতা। এই দুঃসাময়িকী কথাটা ব্যবহার হলো,
তখন বোঝা যাচ্ছে যে আমরা কোনো একটা সময়ের নিরিখে আজকে বিদ্যমান কালের সাহিত্যকে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা আমাদের প্রত্যাশা পূরণ করতে পারছে না। কিন্তু এই কথার সত্যাসত্য তো বিচার পরে করব। আগে জানতে হবে সীমান্ত রেখাটা কোথায়, কোন জায়গাটা অবধি হচ্ছে সুসময় আর কোন জায়গা থেকে দুঃসময় শুরু। মানে কোন জায়গায় সুসময়ের আলোটা হঠাৎ করে একটা দুঃসময়ের লোডশেডিং এসে এমন অন্ধকার করে দিল যে প্রণম্য অনন্য কাউকে দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি না, এটা কি সৃষ্টির লোডশেডিং, নাকি যারা দেখবে তাদের কোথাও একটা চোখের প্লাস পাওয়ারের সমস্যা হচ্ছে, যে কাছেরটা দেখতে পায় না, শুধু দূরেরটা দেখতে পায়। আসলে এই যে এটার ব্যাধি, এই কাছেরটা দেখতে না পাওয়াটা একটা চোখের ব্যাধি। আর বাঙালি তো সেই রবীন্দ্রনাথের বঙ্গভঙ্গের সময় থেকে প্রচুর ব্যাধির প্রতিকারের জন্যে প্রতীক্ষারত। ফলে আমাদের ঘরে বাইরে এখনো কালান্তর হয়নি। এটা চোখের বালি নয় তো যে দেখতে পাচ্ছি না? আমরা কি সভ্যতার সংকটের চতুরঙ্গকে সাহিত্যের নৌকাডুবি ভেবে নিয়েছি? আসলে প্রয়োজন হচ্ছে রবীন্দ্রনাথের কথায়, চারিদিকে দেখো চাহি হৃদয়ে প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি, প্রেম ভরিয়া লহ শূন্য জীবনে। আসলে প্রসার ঘটেছে সাহিত্যের, প্রসার ঘটেছে ভূগোলের, সামাজিক সাংস্কৃতিক ভূগোলের। এখন বইমেলা মানে শুধু কলকাতার কলেজ স্ট্রিট না, এখন বইমেলা মানে পুরুলিয়া, উত্তরবঙ্গ, ত্রিপুরা, আসাম, বাংলাদেশ। ফলে এখন এই কেন্দ্র বলতে শুধু কলকাতা নয়, এখন প্রান্তের স্বর, প্রান্তিকায়িতের স্বর এখন কেন্দ্রকে প্রতিস্পর্ধা জানাচ্ছে। ফলে বাংলা সাহিত্য এখন বহুস্বরের, বহুদা বিস্তৃত স্বরের। সেই জন্যেই এই যে এবার একটা কথা বলবেন যে এই যে গণতন্ত্রের নিয়ম হচ্ছে, গণতন্ত্র যদি প্রসারিত হয় তার মধ্যে বেনজল ঢুকে যায়, কারণ আরম্ভের একটা বিশৃঙ্খলা থাকে। এবার বেনজল ঢুকে যায় বলে তো আপনি অগণতন্ত্রের পক্ষে সওয়াল করতে পারেন না, আপনাকে পরমহংস হতে হবে। ঠিক যেমন করে গণতন্ত্রে একজন সমাজবিরোধী আপনার সমাজের শাসক হতে পারে বলে আপনি একনায়কতন্ত্রের পক্ষে কথা বলতে পারেন না, তাই বলে আপনি এই গণতন্ত্রায়নের পক্ষে বিকেন্দ্রীকরণের বিরুদ্ধে কথা বলতে পারেন না। এখন যদি আমরা একটু পরমহংস হয়ে পাঁক ছেঁকে ফেলে দিই, তারপরেও দেখব এই বাংলা সাহিত্যে বর্ণময় ভুবনে কৃত কারিগরদের সংখ্যা এত বেশি, এত চতুর্দিকে যাদের পায়ের পাতা আছে, তার ফলে আমরা বুঝতে পারছি না, বিভ্রান্ত হয়ে আছি কোনখানেতে রাখবো প্রণাম। সেই জন্য প্রণম্য পাচ্ছি না, অনন্য পাচ্ছি না। ধন্যবাদ। আমাদের হাতে সময় কম থাকার জন্য আমরা সবাইকে এবার 1 মিনিটের জন্য বলার অনুরোধ করব। সময়টা সবাই খেয়াল রাখবেন। প্রথমেই আমরা পক্ষে ডেকে নিচ্ছি স্বপ্নময় বাবুকে। সুবিদ্যাশেখর নন্দী বুঝতে পারছেন না কোনখানে রাখবো প্রণাম, কারণ ওই এতগুলো প্রণম্য পা উনি দেখতে পাচ্ছেন, কোনটা ছেড়ে কোনখানে প্রণাম রাখবেন সেটা উনি বলতে চাইছেন। আর আমি এটাকে কোনখানে রাখবো প্রণাম আমি ভাবছি পাই তো পাচ্ছি না, পা নেই, ঠ্যাং আছে, প্রণম্য পদপ্রান্ত নেই, তাই জন্যই আমি প্রণামটা রাখতে পারছি না। তো এই যে দুঃসময় বাংলা সাহিত্যের চলছে, তার একটা প্রধান উদাহরণ এই যে আমাকে তো সাহিত্যিক হিসেবে ডাকা হয়েছে, এটা দুঃসময় না হলে এটা হতো না। আর যেটা বলছে যে প্রচুর যে নতুন সময় আমরা গেল রব কখন ওঠে, ওই লোডশেডিংয়ের কথা ভাবুন, যখনই লাইট নিভে যায় শোরগোল পড়তো গেল, আলো নিভছে, আলো নিভিয়া আসিতেছে বলেই আমাদের এই ঝামেলাটা শুরু হচ্ছে। এই যে লেখক নেই, আতেল আছে। আতেল মানে কি না, বুদ্ধিজীবী কাকে বলে? লেখকরাও বুদ্ধিজীবী কাকে বলে না, যারা বুদ্ধির দ্বারা জীবিকা নির্বাহ করে। বুদ্ধি মানে কি? বুদ্ধি মানে চালাকি। আবার বিবেকানন্দ বলেছে চালাকির দ্বারা মহৎ কার্য হয় না। তাহলে লজিকের নিয়ম অনুযায়ী লেখকের দ্বারা কোনো মহৎ কার্য হয় না। এখানে দ্বিতীয় হেতু বাক্যটা একটু গন্ডগোলের। দ্বিতীয় হেতু বাক্যটা হচ্ছে বুদ্ধি মানে চালাকি নয়, বুদ্ধি মানে প্রজ্ঞা, সেটা আরেকটা কিছু।
আমার পক্ষে আমাদের হয়ে গার্গী অনেক কিছু বলে দিয়েছে। এখনকার লেখকরা প্রতিষ্ঠার জন্য যা যা কিছু করছে গার্গী কিছুটা বলেছে। ফলে কি আমরা কি প্রণম্য পাচ্ছি কোথায়? আতেল এইসব সুযোগ সন্ধানী পাচ্ছি, যারা কিছু গুছিয়ে নেবার চেষ্টা করছে। ওই যে বুদ্ধি, এখানে বুদ্ধি মানে চালাকি, বুদ্ধি মানে প্রজ্ঞা নয়। নমস্কার। আমি গার্গী রায়চৌধুরীকে ডেকে নেব 1 মিনিটের জন্য। আচ্ছা, যেটা বললাম আগের বার, যে বলছেন প্রণম্য নেই, অনন্য খুঁজে পাচ্ছেন না, কিন্তু কারণটা বলতে পারলেন না। বা যেটা শুভদা বললেন যে তাহলে কি কাছের জিনিস দেখতে পাচ্ছেন না, যে দূরের ইতিহাসই দেখতে পাচ্ছেন। সেটা হয় যত মানুষের বয়স হতে থাকে, তারা পুরনো জিনিস, আমরা সবাই সেটা পুরনোটা ভাবতেই ভালোবাসি। প্লাস পাওয়ার হলে 40-এর ওপরে হলেই এটা একটা সমস্যা হয়। আচ্ছা, যাই হোক, স্বপন দা আমাদের পক্ষেই বলেছেন যে প্রচুর সাহিত্যপ্রেমী মানুষ এখন ফেসবুকের যে পরিসরে বা যেখানে যে প্রান্তিক মানুষের কণ্ঠস্বর উঠে আসছে, তাহলে এই মানুষগুলো তো সাহিত্য চর্চা করছেন, না হলে তাদের কণ্ঠস্বর উঠে আসবে কি করে? এই এত যেটা আগে শহর কেন্দ্রিক ছিল সেটা একেবারে প্রান্তিক মানুষেরা বলছেন। আর আমি দেবাশিস আর একটা ভুল করেছেন, স্বর্ণযুগ বলতে কিন্তু আমি কোট আনকোট বলেছি, কারণ সত্যি কথা স্বর্ণযুগটা কোথায় শুরু হচ্ছে আর কতখান অবধি স্বর্ণযুগ, তারপরে রৌপ্য যুগ, সেটা তো বলে বোঝানো যাবে না এই করে। বাংলা সাহিত্যে যেটা বিশ্বজিৎও বলল, বাংলা সাহিত্যের বিশাল ক্ষেত্রে প্রচুর তরুণ শক্তিশালী লেখক লিখছেন, যাদের কোথায় তারা অবস্থান করেন সেই ইতিহাস লেখা হবে কিন্তু আজ থেকে অনেক দিন পর। সেই ভাবি ইতিহাসকে যে অতীতের পুনরাবৃত্তি হতে হবে এমন দাবি আমরা কেউই নিশ্চয়ই করব না। নমস্কার। আমি এরপরে সোজা বিশ্বজিৎ বাবুর কাছে যাব। বিশ্বজিৎ রায়। আমার সংযোজন হিসেবে একটা বা দুটো কথা বলার, সেটা হলো এই যে এখন বাংলা গদ্যে বিষয় বৈচিত্র্যের যে নানাত্ব আমি দেখতে পাই, সেটা অনেক দিন দেখতে পাইনি। যদি হিসেব করা হয় যে বাঙালি এখন কিসের সঙ্গে পরিচিত করতে চায় লেখক সমাজ পাঠকদেরকে, তাহলে দেখতে পাবো যে আমাদের জ্ঞান ভাণ্ডার এবং আমাদের দেখার চোখ, দেখার উপায় এত রকমভাবে খুলে গেছে যে এই সমস্ত বাকি প্রযুক্তির সঙ্গে লড়াই করছেন লেখকেরা, এবং সত্যি সত্যি তারা কিন্তু এত বিচিত্র বিষয়ে লিখছেন, এটা আগে আমি কখনো দেখিনি। সুতরাং এটা অবশ্যই আমাদের সময়ের একটা অনন্য চরিত্র। আমি জানি যে এর মধ্য থেকে অনেকেই পরবর্তীকালে হয়তো প্রণম্য হয়ে উঠবেন, তখন বলা হবে এরাই প্রণম্য। এইটুকুই আমার সংযোজন। অনেক অনেক ধন্যবাদ, কিন্তু দুঃখিত আমরা দেবাশিস বাবুকে আগে ডাকার ছিল, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। দেবাশিস বাবু, দেবাশিস মজুমদার। আমার ক্ষমা প্রার্থনা করেছেন, আমার উল্টোটা, আমার একান্ত শুভেচ্ছা পরবর্তীকালে ডাকার জন্যে, বিশেষত বিশ্বজিতে। কারণ বিশ্বজিৎ নিজেই প্রমাণ করে দিচ্ছেন তার কাজে কর্মে তিনি অনন্য এবং প্রণম্য ব্যক্তিদের ছাড়া প্রায় কাজ করেনই না। এটা সকলেই জানেন তার কাজের ধারার সঙ্গে, তার কাছ থেকে আমরা অনেক শিখি। গার্গী যেটা বলছেন যে আমি ভুল করেছি স্বর্ণযুগ কোট আনকোট, সেটা যদি আমি কোট আনকোটটা তুলেও দিই তাহলে কিন্তু স্বর্ণযুগের একটা স্বর্ণময় জায়গা গার্গী বোধহয় নিজেই ছুঁয়ে গেছেন, সেটা আমি বলেছি। আর একটা জায়গায় যেটা বলতে ইচ্ছে করছে একেবারে 1 মিনিটের মধ্যে, সেটা হচ্ছে যে সবথেকে জোরালো হবে মনে করে রবীন্দ্রনাথের একটি গানের কলি ব্যবহার করা হয়েছে, যে কলিটি বিক্ষিপ্ত বলে আমার মনে হয়েছে। কারণ তার সামনের যে পংক্তিটি সেটা যদি আমরা ধরে নিতাম আনন্দধারা বহিছে ভুবনে, তাহলে আমরা বলতে পারতাম যে সেই আনন্দধারা তো নেই, সেটা তো আপনি স্বীকার করেন। এবার সেইখান থেকে যদি আপনি এবার সামগ্রিক চেহারাটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আসা যাওয়ার সময়টুকু বাদ দিয়ে 3 সেকেন্ড বেশি বলেছি। ঠিক আছে, আমরা এবার পক্ষে ডেকে নেব স্বপন ঠাকুর মহাশয়কে। একটু ছোট করে বলবেন।
আবার সুযোগ পাওয়ার জন্য ধন্যবাদ। তো আমি একটা কথা বলি, যদি আমার পূর্ববর্তী বক্তারা যা বলে গেছেন যে আধুনিক এই সময়ের মধ্যেও প্রণম্য অন্যান্য লেখক আছেন, তারা অস্বীকার করছেন যে এটা দুঃসময় নয়, কিন্তু বাংলার যারা প্রকাশনা জগতে রয়েছেন তারা দেখুন যে সবই হচ্ছে ভূত প্রেত হরর, ওই তন্ত্র মন্ত্র এই নিয়েই শুধুমাত্র বই হচ্ছে। তা আজকের দিনের এই সমস্ত গতানুগতিক ছকে বাঁধা গল্প এটাই যদি বেশিরভাগ হয়, তাহলে এর থেকে দুঃসময় আর বোধ হয় কোথাও আসবে বলে আমার মনে হয় না। সেই আঞ্চলিক উপন্যাস কোথায়, যে উপন্যাসের জন্য আমরা মানে একটা সাংঘাতিক আমাদের গ্রাম জীবনকে দেখতে পাবো, আমাদের মানুষের সংগ্রাম জীবন সংগ্রাম সেগুলোকে দেখতে পাবো, আমরা উদ্দীপিত হব, কোথায় সেই সাহিত্য? এটা নেই বলেই আমাদের বারবার মনে হয়েছে যেটা দুঃসময়, এবং তার জন্যে প্রণম্য এবং অনন্য লেখকের সত্যিই কম পড়েছে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এবার শুভপ্রসাদ বাবুকে ডেকে নেব আমরা। একটাই কথা বলবো যে তরুণ ভাদুরী উপন্যাসে ছিল যে একজন বৃদ্ধা বাইজি বিলকিস বেগম, তিনি পুরনো দিল্লির এটি প্রান্তিকায়িত অন্ধকার ইয়েতে বসে আছেন, একটা প্রদীপ জ্বলছে, ঝড়ের রাত, একজন সাংবাদিক এসেছেন দেখা করতে, তিনি ঘরে ঢুকতেই বাতাসে প্রদীপটা নিভে গেল। তিনি জিজ্ঞেস করলেন, ইয়ে কান্দিল বুধ গাই, ইয়া মেরি আখ কি রোশনি চলে গাই। তো আমাদেরকে জানতে হবে আমরা দেখতে পাচ্ছি না নাকি অন্ধকার সত্যি হয়েছে, আমরা অন্ধ হয়েছি নাকি অন্ধকার হয়েছে। আমার ধারণা যে আমরা কোথাও একটা অন্ধ হয়ে গেছি, আমরা একটা পুরনোর এক ধরনের প্রাচীন পন্থা আমাদেরকে গ্রাস করে রেখেছে। যে সময়ে এতগুলো মানুষ ছড়িয়ে আছেন, নাম করছি না, বিভিন্ন দিক থেকে, সেইখানে আমরা প্রণম্য খুঁজে পাচ্ছি না। এটা আসলে আমাদের এক ধরনের চোখের দৃষ্টিরই ব্যাধি, আর কিছু বলা নেই। নমস্কার, এখানেই আমাদের বিতর্কের অনুষ্ঠান শেষ হলো। আমি সুপর্ণাদিকে এবার দিয়ে দিচ্ছি। কারা জিতলো না, এই ধরনের বিতর্ক আসলে চিরদিনই অমীমাংসিত রয়ে যায়, এর উত্তর পাওয়া যায় না, ভবিষ্যৎকালই উত্তর দেবে। অনেক ধন্যবাদ সবাইকে। সুপর্ণাদি। বিজলীকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আন্তরিকভাবে আমরা কারিগরের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যারা এই বিতর্কে অংশগ্রহণ করলেন। ধন্যবাদ জানাই শ্রী স্বপ্নময় চক্রবর্তী, শ্রী স্বপন কুমার ঠাকুর, শ্রী দেবাশিস মজুমদার, শ্রীমতী গার্গী রায়চৌধুরী, শ্রী শুভপ্রসাদ নন্দী মজুমদার এবং শ্রী বিশ্বজিৎ রায় মহাশয়কে। কারিগরের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদেরও, যারা আপনারা আমাদের এই বই প্রকাশ অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকলেন, বিতর্কেও আপনারা থাকলেন। অবশ্যই আমাদের কারিগর স্টলে আসুন, 329 নম্বর স্টল। গ্রন্থ নির্মাণ এক শিল্প, কারিগর বিশ্বাস করে, অবশ্যই সেটা সঠিক কিনা আপনারা আসুন, যাচাই করে যান আমাদের এই কারিগর স্টল থেকে। আন্তরিক ধন্যবাদ জানাই এবং নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি।
us to take this seats, please. বৌমা, একটু সবাইকে বসতে বলো। শুভ সন্ধ্যা আপনাদের সকলকে। সাইবার সিকিউরিটি সেন্টার অফ এক্সেলেন্স পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি ও বৈদ্যুতিন দপ্তরের অধীনস্থ এই সংস্থার তরফ থেকে একান্ত অভিনন্দন এবং স্বাগত। আমি অনুরোধ করব আমাদের যারা ভলেন্টিয়ার আছেন তারা সবাই একটুখানি ডিগনিটারিদেরকে বসান এবং কাইন্ডলি আমরা শুরু করতে পারি। সন্দীপবাবু, আমরা শুরু করি, একটু বসে যান, কাইন্ডলি বসে। শুভেন্দুবাবু একটু বসে যান। আমি ভলেন্টিয়ারদেরও বলবো যে আপনারাও নিজেদের জায়গা নিয়ে নিন। খুব বেশি লোক এখানে ক্রাউড করে থাকার দরকার নেই, প্লিজ। মানুষ, সবাইকে বসিয়ে দাও। পলাশ, সবাইকে বসিয়ে দাও প্লিজ। আরও একবার আপনাদেরকে শুভ সন্ধ্যা। ওয়েলকাম টু দ্য প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি of Secure Bengal 2021, a unique competition comprising a month-long training followed by a hackathon where more than 20,000 college students participated when the pandemic was raging last year in the months of post, May, June, July and those things, before and around Puja. And it was a very tough time, but we were really surprised to get more than 20,000 participation from students across 97 colleges in the state. We could not reach out to all the colleges, but even then, thousands and thousands of students participated. After the start of the program, a lot of students approached, but we could not take them. After 1 month long training program, it culminated with a hackathon where 973 took part after getting selected from the month-long training. Out of this 973, top 100 were brought into the hackathon final, and post that, after 12 days of grueling hackathon, it is really a pleasure to speak before you that wonderful results came out, and we have hundreds of participants today here who actually got prizes. And not only that, there are surprises too. So with that, I take the opportunity in once again welcoming you, and for the start of the program, I would request all the august dignitaries present here today to come and take their respective seats in the stage. I would request Mr. Hari Kishore Kushumakar, IPS and Secretary in the Department of Home and Hill Affairs. Please give him a big hand. He is the Chief Information Security Officer of the state. And I would request Honorable Vice Chancellor of MACAUT, your own university, Professor Shoykot Moitro. Sir, please come and take your seat. I would request Dr. Nabarun Bhattacharya, the Director of CDAC, Kolkata. I would request Dr. Rakshit Tandon, the luminary in cybersecurity in the country, to come and take his seat. I would request Mr. Krishna Shastri Pendala to come and take his seat. I would request Mr. Nirupam Chaudhary, the Director of NASCOM Eastern Region, to come and take his seat. I would request Ms. Sridevi to come and take her seat on the dais.
I hope Mr. Shoibal Mukherjee has not come yet. If Sri Jayanto Bhattacharya has come, I would request Mr. Jayanto Bhattacharya to please come forward and take his seat on the dais. Jayanto da apni jodi eshe thaken, ashen ni ekhono. Okay, with that, we would like to start the program, and I hope we have not missed out any. Honorable Minister in charge, Department of Information Technology and Electronics, Dr. Partho Chatterjee, is bogged down with work at, Legislative Assembly right at this point of time. He will be joining as soon as possible. So he has requested the program to continue, and with that, I would like to actually, start the program with the permission of the chair. Today, the chair will be graced by, right now until Honorable Minister comes, Mr. Harikishore Kushumakar. I would take permission of Mr. Kushumakar to start the program. Thank you, sir. With your permission, I would like to felicitate each of our, august dignitaries present here on the dais with a, set of publications, from Cyber Security Center of Excellence. I hope all of us have definitely visited the Cyber Security Center of Excellence stall at 3:40. So I'd start by requesting, Mohua to come and, hand over the bag containing the publications and greet Mr. Harikishore Kushumakar, our Secretary in the Department of Home and Hill Affairs and Chief Information and Security Officer. Sir. Welcome, sir, to our program. Thank you so much. I would request Shormishta to come and felicitate and welcome Professor Shoikat Moitro, Honorable Vice Chancellor of Maulana Abul Kalam Azad University of Technology. Thank you, sir. Welcome to our program. I would request Mohua to come and greet Dr. Navarun Bhattacharya, the Director of CDAC Kolkata. Sir, welcome to our program today. Thank you so much. I would request Shormishta to come and greet Dr. Rakshit Tandon. Dr. Tandon, welcome to our program. Thank you, sir. Thank you for, taking time out of your busy schedule. I would request Mohua to come and, greet Mr. Krishna Shastri Pendala. Sir, thank you for coming and attending to this program. Thank you so much. I would request Shormishta to come and greet my dear friend, my brother, and the Director, Eastern Region of NASCOM, Nirupam Chaudhary. We are from the same school, so we have a connect there also. So I would request Mohua to greet Ms. Sridevi, the Head of Education, NASCOM, who has been the silent yet stoic supporter of ours for this wonderful month-long program. Thank you, madam, for taking time out and attending to this program. And with that, I would request Sri Harikishore Kushumakar to come and present the inaugural address of today. Sri Harikishore Kushumakar, Chief Information Security Officer of State of West Bengal. Sir. Thank you, Sanjay. Dignitaries on the dais, all the students and people present here. I feel sitting with these people, this is my comfort zone. Since when I entered into this subject, I have been seeing or meeting these people on different occasions. There was some disruption because of COVID. We all could not meet. During those times, we had some online programs, but that is not as good or as interesting as meeting people face to face. Let me congratulate Sanjay for this whole program. I don't know how many of you know him personally. If you don't know, try to know him personally. He is a WBCS officer, no background of cybersecurity whatsoever, but just because of his sheer enthusiasm and his interest for the subject, he is in fact the energy behind all of us. And unless you go deep into it, you will not realize how hard he
and his team is working. So when CSCOE was formed, as it happens, it is a new setup. It's sanctioned, and then we started working. So every new organization has its own challenges. And within this short time, they have come up with very good, interesting, I think all of you must have read about that Cyber Samohini. He is, as of now, the most popular, his visible output, but then there are many other things they have done. CSUE has many, I mean, one of the big project they have taken is the training of police officers. There is a huge task of training of police officers, which they have undertaken with CDAC Kolkata. And other than also they have been, in fact, a lot of things they are doing, in fact, which is, I think you have to see to believe it. You have to, if you have to follow this website, you can actually go and find out what all activities they are doing. They are into, now recently entered into an agreement with Macaut, and now they have also guiding or suggesting them on cyber security and digital forensic related subject. Now they are also, like, since this, now COVID is over, now hopefully we will be able to organize more such programs where we can discuss the subject. This is the new subject for all of us, and this is a very, very dynamic subject we all know. By the time we learn one thing, the technology goes to something else. So be it hacking, be it cybercrime, be it cyber security, be it digital forensics, everything is so dynamic. And every day it is changing, creating something new. By the time we learn about Jamtada, something else has come. So we are all fighting together, and law enforcement, private people, academics, and this, all these things is being coordinated by CSCOE. So I don't want to take much of time. I welcome all of you to this evening. The Boi Mela is a great, this itself is a great opportunity. In fact, we have been missing Boi Mela because of COVID, could not have last year. And I welcome all of you once again. I welcome all my guests from outside, especially Mr. Shastri and Mr. Tandon. I have been meeting them for the last almost 10 years now. And I can speak with a lot of confidence that both of them are one of the most renowned person in this field in the country. And I think all of you will be greatly benefited from their talks. Thank you very much. Thank you, sir. Thank you, Sri Hari Kishore Kushmakar, our Chief Information and Security Officer. To tell you very frank, you know, prior to 2016, I didn't have any idea that CISO existed on the face of the earth. I didn't have any idea. Thanks to, you know, those attacks that is called Petaya, not Petaya, and WannaCry, thanks to people like Shomok and others who actually initiated all these things. You know, I'm really very happy to see all these faces today. Let me tell you, one of the finest things that have happened in the state of West Bengal is that this state is the first state to bring out the diploma in cyber security in the entire country. Nowhere in the country you have a diploma in cyber security. This state has done so, and thanks to Technical Education and Training Department, right now 2 of the polytechnics have started this year and more to follow. The government polytechnic at Behala, from where one of our students will be receiving the winner's check today and the plaque and all. So there they started this diploma in cyber security. At the same time, another private polytechnic has also started, others to follow. And not only that, they have approved, for your information, Cyber Security Center of Excellence created this entire curriculum. And it actually requested Technical Education and Training Department. They accepted, AICTE approved, and it is right now the history, and it has come out. Similarly, from the Cyber Security Center of Excellence, another vocational training, Cyber Security Guard, has also been, sent to Technical Education and Training Department. They've approved it. So anybody wants to actually pursue that course can start that course, taking permission from Vocational Council. And all these things could happen with the entire team of Cyber Security Center of Excellence. And our knowledge partner was PwC,
right now they are absent, and all their own people, and with that, Mr. Pendala was also there from the day one. And let me tell you, with this, our Honorable VC of MACAUT, he has been kind enough to extended us the honor to become the vetting authority for all cybersecurity courses under MACAUT. This is also the first in the entire country, that any center of excellence has been given the authority to vet any course under any university. So with that, I would request Professor Shoikat Moitro, Honorable Vice Chancellor, to say a few words. Sir. Dignitaries present at the dais, Mr. Sanjay Das, he is known to me personally since a long time. Madam Sridevi is here. Dr. H.K. Kusuma Karan, Navarun Bhattacharya, all of us are known to each other in this particular domain, particularly in the form of technical educations related to cyber security and related areas. Just now, Mr. Das was telling regarding the prospect of cyber security academic programs in the state. Of course, the Center of Cyber Security, this excellence in cyber security, they have done a very, very commendable jobs. And from the university side, we have created lots of these tiers for vertical upliftment of your academic career to a different level, even up to research level. Because we have introduced courses like Bachelor in Science, Bachelor in Technology, Master in Technology, and PhD. That can be further avenue for your academic this development, if you are interested in pursuing career like that. And recent past, even before 2-3 months, there was a prediction by NASSCOMs and other bodies that we will be requiring a significant numbers of cybersecurity professionals in this country, considering the situation prevailing at that time. But after this war broke out between Russia and Ukraine, this demand has been exponentially increased, and it is going to be increased and increased because of the fact that cyber power it can overcome the military might of traditional military might of very large countries. That's why each and every country, be it small, be it large, across the entire world, they will be investing tremendously as far as cyber security professional generation is concerned. And here also, India is no exception. Here also, we will be seeing phenomenal, a disruptive growth in the cyber security profession in coming days. So this, nationally it is required. There are lots of, these things are happening in digital platform, because this is the time of a digital era, industrial revolution, this technology revolution which has started in this century in the form of digital revolution. Cyber security, the center stage of cyberspace is the center stage of all activities, and we need to keep it protected. And that's why in coming decades, in this decade itself, we will be seeing lots of activities are happening in cyberspace, be it manufacturing, be it service sectors, be it the social aspects, so and military aspects, so agricultural things, and their requirement of cybersecurity professionals to cater the demand nationally and internationally will be very, very high. And for considering these things, we are trying our level best to introduce different curriculum for development of the cybersecurity professional in collaboration and association with government departments. Dr. Sanjay Das is doing remarkable job there. And here in government departments also, they have vetted our courses. Some courses we are offering through collaborative mode with different organizations. And in near future, we will having collaborations with many industry associations and skilled organizations from where the students can get right skill means practical skills, which can be translated in massive employability. So this is our mandate. And my sincere congratulations to all of you who have participated in the contest and who are going to receive award today. And I believe that this spirit will be more and more engulfing this learning community from different disciplines as well, because cyber security, besides a separate professional area,
it is required as a top-up skill or additional skill for other areas as well. So in that perspective, students from any professional background, they need to have a basic understanding of cyber security programs. So with this, I would like to again congratulate to Department of Information Technology, this government of West Bengal, Sanjay Das, for organizing this program today, and all other associated with it, NASCOM, Skilling and others. And my sincere thanks to organizer for inviting me over here to remain present among yourselves. And thank you, all the youngsters, all the next generation of tomorrow. Thank you very much. Thank you, sir, for this wonderful speech and encouraging us. You know, your words of praise will definitely embolden our efforts. And I would, sir, take this opportunity to request you, sir, that this year when we are going to organize the Secure Bengal 2022, I hope, sir, all colleges under you, all institutions under you, all the undergraduates and postgraduate students must take part, sir. So then only, you know, it will be full and complete. Thank you so much, sir. And with that, I should tell you about something about one of the, you know, keynote speakers today we have. Dr. Rakshit Tandon is a name to reckon with. You know, since 2008, he has been pioneer in actually touching base across schools, colleges, educational institutions, you know, of this country. Everywhere. It is often said that, you know, that city does not exist on the map of India where Dr. Tandon has not stepped. So we have the opportunity of having Dr. Tandon amongst us. Dr. Tandon has trained more than 45 lakh students across the country during the last 20 odd years of his career. We have the opportunity of, you know, getting across to him on many fora. And even today, when there were two very pressing engagements of him, he told me that he would come, and we are really grateful. Sir, this is the most opportune moment where you should come and speak a few words of wisdom so that, you know, the great green pasture before us, they become the most important and most versatile energy source of our country in order to thwart any cybercrime. Dr. Rakshit Tandon, please. Namaskar. Namaste. 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 Where are the award winners? Award winners? Congratulations. Congratulations. So thank you so much, Dr. Sanjay Das. Thank you so much. I've always been following him. And kudos and salute to the great work Center of Excellence has done in cybersecurity. As mentioned, I started my journey with students. I am only doing two things in the country right now, the whole nation. One, I'm mentoring students. I'm talking to school kids and college kids. 4.5 million tirelessly. Tomorrow morning also I'm talking to Lakshmipat Singhania, one of the schools in Kolkata. I'm educating the children here. And the second thing I do is I train the law enforcement agencies of the country. I am a faculty to BP R&D and State Police Academy. I have been a faculty to West Bengal Barakpur Academy. I have been a faculty to NEPA, Northeastern Police Academy, and 17 states. And the last thing I do is I am an investigator. I am a digital crime investigator, and I've been helping the police solving some of the tedious cyber crimes in the country, whether it is dark web, crypto crimes, or whatever you call it. Now, the point is, why cyber security? Listen, cyber security subject nahi hai. Cyber security BTech पढ़ने के बाद C++, data structure. पूरी जिंदगी पढ़ने के बाद एक वर्कशॉप नहीं है. It is not a workshop of ethical hacking. आज हिंदुस्तान डिजिटल ट्रांसफॉर्मेशन की रॉकेट पे बैठा हुआ है. बाहर सब्जी वाला जो है वो QR कोड से सब्जी बेच रहा है.
पेटीएम से, यस और नो, यस और नो। उस सब्जी वाले को वेब 2.0 पता है, 3.0, यूजर नेम पासवर्ड, 2-factor authentication. This is where we are. This is where we are. 126 करोड़ हिंदुस्तानियों का आधार डेटा कंप्यूटर में है, 100 करोड़ हिंदुस्तानियों का वैक्सीनेशन डेटा कंप्यूटर्स में है, और हमें उन कंप्यूटर्स के लिए सुरक्षा गार्ड्स चाहिए, साइबर योद्धा चाहिए, जो आज वेस्ट बंगाल साइबर एक्सीलेंस प्लेटफॉर्म के थ्रू क्रिएट कर रहा है। ये डिप्लोमा एक बहुत बड़ा वरदान है बच्चों के लिए। एवरीबडी आफ्टर 9th स्टैंडर्ड, जो यहाँ पेरेंट्स बैठे मुझसे सुनो, स्कूल का 6th क्लास का बच्चा कहता है आई एम एथिकल हैकर, मैंने अपनी मम्मी का फोन हैक कर दिया। और उससे पूछो किसने सिखाया, बोला यूट्यूब ने सिखाया। और इस बच्चे को अगर सही गाइडेंस नहीं मिली तो सर यहाँ बैठे हुए लाल बाजार और बिधान नगर यही पकड़ के ले जाएंगे इनको। क्या करेगा वो बच्चा, टीचर की आईडी हैक कर देगा, जूम क्लास के अंदर बदमाशी कर देगा, और या फिर कोई साइबर क्राइम कर देगा। 21-year-old गर्ल, लिसन टू दिस, 21 साल की हमारी बच्ची को 22 लाख रुपए का इनाम दिया। किसने? माइक्रोसॉफ्ट ने। क्यों? क्योंकि इस बच्ची ने उनके कंप्यूटर का बहुत बड़ा प्रॉब्लम ढूंढा, और अगर वो प्रॉब्लम एक्सपोज हो जाता तो माइक्रोसॉफ्ट का पूरा क्लाउड बैठ जाता। और उस बच्ची को कितने का अवार्ड मिला? 22 लाख रुपए का। ये पोटेंशियल है साइबर सिक्योरिटी में। तो माय डियर यंग पीपल, साइबर सिक्योरिटी इज नॉट अ सब्जेक्ट, इट इज नॉट अ वर्कशॉप, इट इज अ कल्चर। यू हैव टू ब्रिंग इट इन योर कल्चर। क्यों? क्योंकि आज मेरे घर का टीवी स्मार्ट है, मेरी गाड़ी स्मार्ट है, मोबाइल से कंट्रोल होती है, इंटरनेट इनसाइड, ई सिम लगी उसमें, ई सिम। और हमारे यहां आज भी इनसे पूछो, हमारे ऑफिसर से, थाने में कंप्लेंट क्या आ रही है? फोन आया था, ओटीपी मांगा था, मैंने दे दिया, मेरे बैंक से 40,000 निकल गए। यस और नो? यस और नो? ये यंग लड़के जो स्मार्ट बैठे, इनसे पूछो, फेसबुक पे बहुत खूबसूरत लड़की की रिक्वेस्ट आई थी, हाँ या ना? उसने वीडियो कॉल किया था, यस और नो? वीडियो रिकॉर्ड हो गया, यस और नो? और अब ब्लैकमेलिंग शुरू हो गई। हम इन साइबर क्राइम से लड़ रहे हैं, और हम एक तरफ डिजिटल ट्रांसफॉर्मेशन की बात कर रहे हैं। सो द पॉइंट हियर इज दैट वी नीड टू ब्रिंग इट इन आवर कल्चर, एंड दिस सेंटर ऑफ एक्सीलेंस हैज गिवन यू दैट प्लेटफॉर्म। You have a diploma, you have a center of excellence, you have the law enforcement. Malab, I have been following and been known to Kusmakar sir for I think 10 years. I remember when first time I met when I came to Kolkata, and I know him since when he was with NPA, Hyderabad. And I have been seeing the vision that yes, cyber security needs to be brought into a culture. मैंने आज IT में पूरा दिन बताया, और I was fascinated with Dr. Sanjay's work. मैंने कार्टून की बुक्स देखी बच्चों के लिए। आप लोग गए हमारे स्टॉल पे कि नहीं गए? कौन कौन नहीं गया है? Tell me, have you seen the Center of Excellence stall in the book fair? Yes or no? प्लीज देखो जाके वहां पे। आज मेरे बच्चों को साइबर हाइजीन सिखाना है, मेरे बच्चों को डिजिटल सिटीजनशिप सिखानी है। क्यों? क्योंकि आज से 10 साल बाद मेटावर्स में शादी होंगी, अभी भी ऑनलाइन हो रही हैं, शादी.com, लेकिन अब मेटावर्स में होगा, क्रिप्टो करेंसी होगी। आर वी रेडी फॉर दिस? एंड टू बिकम रेडी, साइबर सिक्योरिटी इज द स्टेपिंग स्टोन। अगर मेरा डेटा सुरक्षित नहीं है तो आप समझ सकते हैं। अभी एक घटना घटी है थोड़े दिन पहले, कुछ लोगों का डेटा चोरी हो गया, और द हैकर्स वर यूजिंग द डेटा एज अ वेपन टू कमिट साइबर क्राइम। बहुत जल्दी इंडिया में भी एक डेटा प्रोटेक्शन बिल आने वाला है, उसके बाद चीजें बदलेंगी अचानक से। तो व्हाट ऑल हैज टू बी डन प्रोएक्टिवली। सिक्योरिटी में हम शुरू से थोड़े लेजी रहे, जब आग लगेगी तब फायर फाइटिंग खरीदेंगे, जब चोरी हो जाएगी उसके अगले दिन कैमरा लगवाएंगे। अब साइबर सिक्योरिटी में ये नहीं कर सकते। दैट यंग बॉय सिटिंग देयर, ही इज अ यूनिकॉर्न। उसके दिमाग में एक आइडिया आता है, वो एक स्टार्टअप बनाता है, और अगर उसका स्टार्टअप सिक्योर्ड नहीं है, उसकी कोडिंग सिक्योर्ड नहीं है, तो अगले दिन वो हैक हो जाएगा। तो आज हमारे पास क्या क्या थ्रेट्स हैं? रैंसमवेयर,
right? Data breaches, vulnerabilities, और उसको स्कैन करने के लिए हमें ज्यादा से ज्यादा लोगों को तैयार करना है. और प्लीज ये मत सोचो कि ये साइबर सुरक्षा जो है दिस इज ओनली मेंट फॉर आईटी पीपल, बीटेक पीपल. नो, आई एम अ डॉक्टर. आपको पता है आने वाले टाइम में साइबर मर्डर होगा. क्या होगा, कैसे होगा, मैं बताता हूं. मेरा हॉस्पिटल है. अच्छा, आर यू ऑल ओके विद हिंदी? थैंक यू. मेरा हॉस्पिटल है, पूरा कंप्यूटराइज्ड है. रक्षित टंडन एडमिट हुए, कंप्यूटर में डेटा चला गया, मेडिकल डेटा. उसमें डॉक्टर को बताया रक्षित टंडन को इस दवाई से एलर्जी है. ये भाई साहब रक्षित टंडन को मारना चाहते हैं, ये एक माफिया है. ही वांट टू मर्डर रक्षित टंडन. उसने एक हैकर से हॉस्पिटल का कंप्यूटर हैक किया. वहां पे मेरा एक दवाइयों का प्रिस्क्रिप्शन लगा हुआ है स्क्रीन पे. मेरी सारी इलेक्ट्रॉनिक मशीन्स लगी हुई हैं, हार्ट पे इंजेक्शन वाला, आजकल सब कंप्यूटर से चलता है. हैकर ने बाहर से हैक किया और स्क्रीन के ऊपर दवाई बदल दी. वो कौन सी दवाई लिख दी? जिससे मुझे एलर्जी थी. एक पढ़ी लिखी नर्स आई, पहले डॉक्टर का पर्चा देखा जाता था, उसने क्या देखा? स्क्रीन. स्क्रीन पे क्या लिखा था? 20 mg ऑफ ट्रिनिटोजोल. ट्रिनिटोजोल अंदर लगाया, टंडन साहब ऊपर. डॉक्टर बाहर आके कह रहे हार्ट अटैक हो गया टंडन साहब को. इट इज अ साइबर मर्डर. यस और नो? तो क्या हेल्थ केयर को साइबर सिक्योरिटी चाहिए? यस. एजुकेशन को चाहिए? अभी हमारे यहाँ एक केस हुआ है, मैंने ही सॉल्व किया है. ऑनलाइन एग्जामिनेशन हैक कर लिया. ऑनलाइन एग्जामिनेशन हैक कर लिया. तो व्हाट आई एम सेइंग, don't restrict your mind कि this cyber security is only for technical people. Listen, this is the opportunity you are getting in your state. I have been traveling across the country. I work with almost 18 state governments, including United Nations, including European Commission. But I am so amazed to see the work we are doing. So let's carry the flag forward. Let's make India cyber surakshit. Because my name is Rakshit. So thank you so much for inviting me. Namaskar. Jai Hind. Thank you very much. This is only the trailer, because Dr. Tandon will be there in the panel discussion, and I would request most of you to, if there is an opportunity, to at least stay back and obviously attend the panel discussion, which will be moderated by none other than Mr. Hari Kishore Kushumakar. So, 2-3 things I want to just add to what Dr. Tandon has said. Sir, most of the BTech students and MTech students, they are lapped up by MNCs. And what will happen to the, startups like Sanket's Team Cognito, who has created Xeron, the, internationally famed solution right now, which started in the year 2018. And such startups, whom are we going to actually get there? And that's why this diploma in cyber security is there. It will enable the security in MSMEs and startups. It will enable security in all small organizations, because all BTechs and MTechs like Tajidar and all, they will be going out of the country. So, next is, sir, not only unicorn, I am seeing, creators of decacorn in the days to come. Because one of the central ministers was telling that we are already 8 decacorns sold. So, not only unicorn, we are seeing decacorns. And with that, I would request, Mohua to greet Mr. Jayanto Banerjee, the Additional Director of Technical Education and Training, which has been supporting us with everything from the day one. Right now, 72 of our, technical, this ITIs and vocational institutes and polytechnics, they have been made open to Cyber Security Center of Excellence and we are using their lab to train people across the state. And now I would take the opportunity of, just start distributing awards and in phased manner. So I would start with that, with the permission of the chair. I will, sir, start karte hain thoda.
Sir, with after a few awards, we will come back to Mr. Pendala. We will start with, top 3 in Hackathon. I would request Mr. Harikishore Kushumakar to come forward, Honorable Vice Chancellor Macau to come forward, and Dr. Nobarun Bhattacharya to come forward, and all other dignitaries to come around. So we will, hand over the awards. And Ms. Sridevi is here. She is the instrument behind. Sir, samne aa jaiye. We will start by inviting Muhammad Tajdar Alam Ansari. Please give a big hand to Mr. Muhammad Tajdar Alam Ansari from Bhairab Ganguly College. He actually topped the, this hackathon, and he will be receiving a prize cash award of 50,000 rupees. Your award is behind you, Tajdar. You have left your vulnerability behind. Thank you so much. Please give him, praise him. Let me tell you, on 23rd of this month, Tajdar actually went to Siliguri to attend one, hackathon. Can you imagine? All night he sat in the train, went there, and next day he attended the hackathon there. He stood third there and came back the next day. This is Muhammad Tajdar Alam Ansari from Bhairab Ganguly College. The next one, the first runners-up, Mr. Amit Pandit is from University of Engineering and Management. Please give him a big hand, Mr. Pandit, Mr. Amit Pandit. It's really an honor to, he will be receiving a cash award of 30,000 along with all, plaque and other awards. Mr. Amit Pandit, thank you so much. Thank you. Now I would request Mr. Shandip Banerjee from Behala Government Polytechnic, where we have started the diploma in cyber security, the first in the country. Mr. Shandip Banerjee receiving the second runners-up. He stood third in the hackathon competition. He will be receiving a cash award of 20,000 along with other free. Thank you all three, contestants. Please come forward and take a group photo. Mr. Tajdar Alam Chaudhary Ansari, Mr. Tajdar Alam Ansari, Mr. Amit Pandit and Mr. Shandip Banerjee, please come together and let us take a photo. Kuntal, please take a photo. Now I would request the category of course completion, overall participation of top 3 college. I would request all 3 colleges here. The first, Asansol Engineering College. The second is University of Engineering and Management. And third is Dr. B.C. Roy Engineering College. Receiving cash award as well as other plaques and certificate. From Asansol Engineering College, from University of Engineering and Management, Kolkata, Dr. B.C. Roy Engineering College. Sir, please come here and stand. University of Engineering and Management. Please give them a big hand. They have been, they sent us hundreds of students to participate in this, program. So we should
Dr. B.C. Roy Engineering College, please. Dr. B.C. Roy Engineering College and University of Engineering and Management. Please give him a big hand. Please stand in the middle and take a group photo. Please, sir, please stand in the middle and take a group photo. Now I would request, in group, sir, ma'am, sir, please have your seat. Let us start by group. I would request all three from Darjeeling to come together. This is under the district-wise fastest course completion. From Darjeeling, Mr. Anant Kumar Das, Ms. Neha Singh, and Anuradhan Pradhan. From Darjeeling, Darjeeling, where is Darjeeling? Mr. Amanat Kumar Das, Ms. Neha Singh, and Mr. Anuradhan Pradhan. From Hooghly, Ms. Shohini Bonik, Mr. Shivangshu Ghosh, Ms. Rupodarshi Samanto. From Hooghly, Shohini Bonik, Shivangshu Ghosh, Rupodarshi Samanto. Shohini Bonik. From Howrah, Suchi Kumari, Trisha Mondol, Bhavna Bhotra. From Howrah, Suchi Kumari, Trisha Mondol, Bhavna Bhotra. From Jalpaiguri, Shayan Adok. From Jalpaiguri, Mr. Shayan Adok. Mr. Shayan Adok from Jalpaiguri. From Kolkata, Bipul Mukherjee, Devopriya Sarkar, Devosmita Das. Dr. Bhattacharya, একটু সাহায্য করুন স্যারকে। From Kolkata, Bipul Mukherjee, Devopriya Sarkar, Devosmita Das. নিজেদের ব্যাগগুলো দেখে নেবেন, না বাক্স বদলের মতো না হলে হবে। নদিয়া থেকে আছেন অঙ্কুর সিং, সুপালি ওঝা, সম্পদ দত্ত। ফ্রম নদিয়া, মিস্টার অঙ্কুর সিং, মিস সুপালি ওঝা, মিস্টার সম্পদ দত্ত। Please give them a big hand, my dear friends. From Paschim Bardhaman, Mohammad Ajmat Ansari, Bajrodipon Shaha, Choitali Majumdar. From Paschim Bardhaman, Mohammad Ajmat Ansari, Bajrodipon আপনি নিয়ে নিন। যারা যদি কোনো কলেজের কেউ এসে থাকেন নিয়ে নেবেন আপনাদের ছাত্রদেরটা। মোহাম্মদ আজমত আনসারি, বজ্রদীপন সাহা, চৈতালি মজুমদার। পশ্চিম মেদিনীপুর থেকে কৌশিক পাল, দিব্যেন্দু চক্রবর্তী, সঞ্জীব কুমার শাহ। পশ্চিম বর্ধমান থেকে কৌশিক পাল একজন, পশ্চিম মেদিনীপুর থেকে কৌশিক পাল। পূর্ব বর্ধমান থেকে দিব্যেন্দু চক্রবর্তী, সমীর কুমার শাহ, কুশল বন্ধু। পূর্ব বর্ধমান থেকে। পূর্ব মেদিনীপুর থেকে পূর্ব বর্ধমান থেকে দিব্যেন্দু চক্রবর্তী, সমীর কুমার শাহ, কুশল বন্ধু।
পূর্ব মেদিনীপুর থেকে রোমিও পাত্র, মোহাম্মদ দানিশ জৌহর, ইউবিকা ওয়াৎসা। পূর্ব মেদিনীপুর থেকে রোমিও পাত্র, মোহাম্মদ দানিশ জৌহর, ইউবিকা বাদশা। 24 পরগনাস নর্থ থেকে অনুষ্কা বিশ্বাস, পীয়ূষ কুমার, অয়নদীপ ঘোষ। টোয়েন্টি ফোর পরগনাস নর্থ, কোনটা বাকি রয়েছে? পূর্ব মেদিনীপুর থেকে হ্যাঁ ইউবিকা ওয়াৎসা। No problem. Yuvika Vatsa. No problem. Thank you so much. Thank you. No, ওটা পরে দেবেন, সবিশটা রেখে দাও। 24 পরগনা, উত্তর 24 পরগনা থেকে অনুষ্কা বিশ্বাস, পীয়ূষ কুমার, অয়নদীপ ঘোষ। উত্তর 24 পরগনা থেকে অনুষ্কা বিশ্বাস, প্লিজ কাম ফরওয়ার্ড। অনুষ্কা বিশ্বাস, পীয়ূষ কুমার, অয়নদীপ ঘোষ। All three from University of Engineering and Management, UEM. I hope Professor Satyajit Chakraborty will be very, very excited and, happy. And 24 Pargana South থেকে Rupal Debnath, Dibyendu Nandon, Rimpa Koyal. Mr. Rupal Debnath, Mr. Dibyendu Nandon, and Miss Rimpa Koyal. South 24 Parganas. Thank you, sir. With this, the first set of awards have been declared and handed over. বাকিরা তোমরা একটু বসো, আমরা আবার একটু পরে ডাকছি। Just please, সামনেই বসো তোমরা, দূরে যেও না। Now I would request Mr. Krishna Shastri Pendala, who has been instrumental in supporting us, our Cybersecurity Center of Excellence, for the last 4 years since the inception of it. And all the materials that you are seeing, most of them have been reviewed by him in various capacities. I would request Mr. Krishna Shastri Pendala to address the students, the guardians, the government employees and common citizens and tell the real story, the prospect of the industry in the coming days. Mr. Pendala, please. Say good evening to all of you. Before I start my session, I would like to ask the people who got the awards today, who is responsible for you to get this award? And the second question to all the people who are sitting here, who is responsible for making all of us to assemble here? I don't know how many of you are going to answer for this question, but the answer is quite different from what you are thinking. The two persons who are responsible for forcing us to sit here is Basit and Amjad, the two Pakistani brothers who has developed the first virus way back in 1986. You are not aware about that point probably. 1986 is the first virus that has come into existence developed by the two Pakistani brothers. And they laid the foundation for something called the cyber security. Probably I'm fortunate or unfortunate to born in 1960, like at least some other people who are present in the dais. And we have seen all generations. 1960s we have seen the agricultural revolutions. 70s we have seen the industrial revolutions. 80s we have seen computer revolutions. 90s we have seen internet revolutions. 2000 we have seen the mobile revolution. And 2010 onwards, we are seeing something called IoT revolution, Internet of Things. And Mr. Rakshit has mentioned about something called the cyber murder.
But for the last 3 years, we are observing it one more. Today, to what extent the technology is growing, I don't know how many of you are aware about it. India is the one country where you are having a maximum number of diabetic patients. Hope you will agree for that. One popular company called Johnson & Johnson, I hope you might have heard about it, is a medical company, has come out with a wristwatch. If you keep that wristwatch to your body, it is going to identify how much is your body insulin, and based on that, it is going to push more amount of insulin into your body. Please remember, you don't require to test it and put some injection or tablets. It's a completely IoT device. But before last year, that particular device has been made hackable, and somebody pushed more amount of insulin into your body than really required. I don't know how many of you heard about it. Today, to what extent, remember, the cyber technologies are penetrating into your day-to-day life is, the best is nothing but the medical electronics and medical devices. Thanks to something called IoT, anywhere connection, any place connection, anything you will get connected. That's a new trend we are observing it. But please remember, technology is a double-edged weapon. You got a lot of negative aspects, and that negative are completely dominating the positive aspects. I'm not just speaking about in terms of what an individual should take care about it. Why today cyber security is very, very important for the organizations. So let us take it the first. How many of you are sitting here are aware one Indian bank has lost 95 crores of rupees in 2 hours just because of a cyber attack? As on date, we don't know where the money has gone, to be frank. Because of the cyber security incidents, the Indian banks are losing something around 2,000 crores of rupees per annum. Please understand this point, which is not a small amount, which is a very big amount. Initially, banks in the financial sectors have become a complete victim of a cyber attacks. But today, for your information, I hope you might have read it in the newspapers. 1 week back, Jawaharlal Nehru Port Trust has been impacted with a cyber attack. The entire, remember, port has come to standstill. Maharashtra government, remember, the power grid has been completely collapsed. Mumbai don't have, remember, power for approximately 8 years. The nuclear plant of Kodamkulam in Tamil Nadu got impacted with the cyber attacks. Please remember today, it is not just the banking and financial institutions which are getting benefited by so-called the digitization technologies that are coming. And to a great extent, it is not only the banking sector, the whole critical sectors. Nuclear reactors, space technologies, remember, medical, every organization is completely getting computerized in the digitization is happening it. But the data that is present inside the computer system has to get protected from both external attackers as well as the internal attackers. I was in this domain for approximately 30 years investigating more than, remember, 1,400 cases for the government of India. Please remember, around 15 years back, who used to hack into the computer systems of the government of India is a 15-year boy who is a hacker. But today, who is really present behind these attacks is nothing but, you're all well aware about, remember, the national state actors. So Indian computer systems are getting critically attacked. Please remember, from both Pakistani hackers, Chinese hackers, as well as the North Korean hackers, etc. So taking the cyber security is going to be very, very important, at most important. But where the real problem we are having it is, you are all not aware, Indian government as on date requires 45 lakhs of people having the cyber security potential. But currently we don't have more than, remember, 70,000 people having the knowledge about the cyber security. Cyber security does not mean just getting the awareness. Protecting the nation's critical information infrastructure is a need of the hour. That is where the most important thing is nothing but the capacity building is the need of the hour. In that capacity building, you are supposed to ask your faculties who are teaching the cyber security. The first and the foremost is something called vulnerability assessment and penetration testing. A technical knowledge about the cyber security is very, very important. Using that, identifying what are the various vulnerabilities that are available in the particular websites and how best you can able to secure to a great extent. And second point, always remember, 100% security is a myth, it can never be a reality. The reason why it is not a reality, just look at the statistics for your information. For every 34 seconds, please remember, for every 34 seconds,
one cyber attack is happening on the Indian computer systems. For every 11 minutes, one organization in this country is getting impacted with a ransomware. And per day, 8 lakhs of viruses are coming and hitting the Indian computer systems. 8 lakhs per day. And per minute, 142 mutants of the particular variants of the virus is coming and hitting the computer system. That's why even if your computer systems are having the latest antivirus, go and have a cup of tea and come back. By that time, your system is going to get compromised. So the most important thing you should keep in mind is, if 100% cyber security can be a myth, it can never be a reality. In case of a cyber security incident happens, how fast you are going to respond, how fast you can protect your national critical information infrastructure, how fast you can contain the virus will not propagate into the whole country. That is where the organization should have a capability of something called Security Operations Center and Incident Response Team Management. That's where, remember, this Mr. Das and team has developed something called the Quick Response Team. The most important is having a quick response team, visiting the crime scene and visiting the cyber attack organization, identify what is the electronic evidence that is available, how you can forensically analyze that electronic evidence, what was the root cause that has really impacted that organization, how best you can secure that organization, further attacks will not happen. That is the most important. So I would like to congratulate Mr. Das and his team of people who has done, remember, a great work in bringing the awareness. I hope they will extend the same thing to protect the critical information infrastructure of both West Bengal as well as the nation, remember where it is. Every computer systems today we got connected, how best you can able to secure. That's where the capacity building is the most important, and every university should keep cyber security as one subject at the +2 level itself. Please understand this point. As on date, India don't have not even 80,000 core cyber security professionals. The requirement is something around 50 to 60 lakhs of people we require. But what is the motivating force? We are all very well about, for Indians, the best motivating force is nothing but the salary. I don't know how many of you will agree for it. Working in this domain, almost for 30 years I have seen it. The minimum package we are giving to the companies, remember, where to get the people into cyber security domain is 13 to 14 lakhs of rupees, but we are unable to find a very good set of people. That is the real potential that is happening. If you don't want to join, remember, in any company, stay at home and do something called a bug hunting program. That's where, remember, my friend has mentioned about. Be a bug hunter, but be a responsible bug hunter. Look at any organization, identify the vulnerability, inform them in a very responsible manner, and that's where you can also make a very good amount of money as a part of, remember, your capabilities. So my sincere request is, all the, remember, students who are present here should, remember, develop into the core cyber security domain and see that how we can strengthen the nation as well as, remember, at every organization cyber security. Thank you very much. Thank you, Mr. Pindala, sir. You know, it has been an exhilarating experience working with you over the last 4 years. You have been instrumental in supporting us at every corner. And I would like to tell you, sir, that, you know, at Cyber Security Center of Excellence, we also have, along with that, we have West Bengal Computer Cyber Security Incident Response Team, that is called the State SART. We have that SART, we have a complete team, and till date, since its inception, we have cracked 7 cases and with our team, and for each of the cases, SART-in has appreciated our efforts, and we are actually expanding that team. I hope with all of your support, guidance, and active, you know, this path showing efforts that we are discussing here, with all of you who are actually receiving awards and those who have participated, we will be a much better force in the days to come. With that, I would like to, you know, greet Mr. Bibhash Chattopadhyay, the eminent cyber security and cyber crime lawyer, the special prosecutor with the government of West Bengal. You would be happy to know that he is the first, you know, advocate in the country to receive the first judgment in the
cybercrime domain in the country. He has been vetted by United Nations. He went to United Nations and spoke there. We would like to greet you, sir. Thank you for taking out time. He has come straight from the airport because he has given us the word, and since day one, he is with us. We are starting actually training all advocates, every advocate in the entire state with his active support and guidance. We are going to start this training of advocates with Mr. Vibhas Chatterjee at our midst, and Dr. Tandon has told that he would be supporting Mr. Chattopadhyay. So with all of us around, I hope to have a beautiful setup in the days to come where people would be attended by, knowledgeable, qualified and aware, cybercrime specialists. And I would request right now, and I told you that there would be surprises today, so I would request right now, and I would invite Mr. Shushovan Mukherjee, the CEO and MD of Prime InfoServe, to come up on the stage and announce something. It is from him you would like to have Mr. Shushovan Mukherjee. Thank you very much, sir. So, as we are already hearing what are the wonderful initiatives Center of Excellence already taken. So, since we are also, I run a company which is a certain empaneled, and I also run a foundation in cybersecurity. So, along with government, we thought, whomsoever got awarded or whomsoever participated in this kind of program, how we can create some kind of industry orientation of those participants and winners, so that they should be prepared for becoming the next cyber warriors, as we are already talking about. So on behalf of government, along with government, we are trying to help them with some kind of internship, and if they can perform well, they can get trained properly, so we will be offering them proper job opportunities also. So that is the kind of thing, so along with government, we want to offer to the students. We have already shortlisted few of the students, so maybe we can announce those names also. So should we announce now? Okay. Okay. So we have the offer letters also available, so that will be distributed. So maybe I can tell you the names which has already been shortlisted. Sorry. নামগুলো ওখান থেকে বলে দিচ্ছি, sorry. Yeah, so I'll announce the names. Tajdur Alam Ansari, so already he got awarded here. Deep Majhi, Shondip Ash, Shamridha Pal, Priyadarshini Maitra, Shampad Datto, Tajdar Alam Ansari, please come to the stage. Tajdar Alam Ansari. So first one will be Tajdar Alam Ansari. So maybe we can. Tajdar Alam Ansari, Deep Majhi. Deep Majhi, you are available there. Then will be Shondip Ash. Next one is Shamridha Pal, Priyadarshini Maitra, Shampad Datto, Bajrodipan Shaha, and Shurojit Bhattacharya. So all 9 of them are available here. I have no words, actually. I have no words on behalf of the State Government of West Bengal, Department of Information Technology and Electronics, and especially from Cyber Security Center of Excellence. Heartfelt thanks go to Mr. Shushovan Mukherjee. He has been so kind to offer them, this corporate internship leading to absorption if they, do well. So this is an opportunity of the lifetime. Please give them big hands. This is the surprise that we have. This is the first surprise. The second is coming very soon. দিয়ে দিন না আপনি ম্যাডাম গিয়ে দিয়ে দিন না হাতে হাতে গিয়ে দিয়ে দিন আমাদের দিন না আমাদের দিন
ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। দীপ মাঝি আমি দিয়ে দিচ্ছি। ওকে আমরা দিয়ে দেবো। সমৃদ্ধা পাওয়া সম্পদ দত্ত, সম্পদ দত্ত, সুরজিৎ ভট্টাচার্য, Sir, sir, please come forward, sir. This is an opportunity. Please, sir, come forward with them. Let us take a photograph. Once again, thanks to Prime InfoServe, Mr. Shushovan Mukherjee and his team. Thank you so much. It's really great. And from this stage, we could offer people their future. Please give them a big hand. Thank you so much. Thank you. Thank you, Shushovan. Thank you. Thank you. Now, I would request Mr. Shondip Shengupto, who is a very dear friend of mine, and we have a long, long story, and who has also been with us from the day one. It was him who actually egged us in starting, sir, the first national seminar on cyber security. We came up in the month of March 2018, and Shondip was instrumental. Mr. Shondip Shengupta has something to announce. Mr. Shondip Shengupta, the founder, director, and CEO of Institute of School of Ethical Hacking, Indian School of Ethical Hacking. Sorry. A very good evening to the dignitaries over here, to my young friends who are present over here. So congratulations to all the winners, and definitely to all the people who are supporting the winners, because to make a winner, it is not only one person. I know how much support, how much effort goes from the parents, from the school, from the college. So it's a joint effort, a team effort, and I want to congratulate all the parents who are also giving the support to the winners. To all the winners who has cracked the top 50, sir has requested me that what can we do for these people. So top 50 people, I have an Indian School of Anti-Hacking which gives training over the last 10 years. We train around 1200 students per year, and we have a very advanced lab. We have imported a lot of hardware, software with us, which you may not get because Kushumaka sir is here. In CID, in Lal Bazar, you have a very high-tech lab, but that they have only used for the police people. The students do not have access to those labs. So we have created a lab. We are opening it up to the top 50 participants. I will take the names from Sanjay sir, and we will contact you. And you can come down to our lab, the high-tech lab, and spend with us our ethical hackers. And we are also an audit firm. We have audited companies like IIT Kharagpur to Tata Steel, to Spencer, to CSC, to Bandhan Bank, lot of companies. So you can come, you can spend with us in the lab. You can learn about IoT penetration testing. You can learn about digital forensic. And then you can work with our ethical hackers for 2 weeks. Many of you are already our students, so you can come down to us, practice with us, and if you do well, I promise you, I will offer you job, not just internship. We need a lot of people. I have a 30-member team, and we are actively looking for at least 10 people down the line with very good salary. You will be surprised to know
that in Calcutta, we are offering even salaries like 2.5 lakhs per month. If you are good, I will give you a 1 lakh salary per month, not year. So thank you very much. And 24th, I believe sir will be declaring 24th, right? 24th of March, we have a hackathon in Kolkata, most likely at Nazrul Tirtho. So please, all the winners come down over there, free to participate and 30,000 prize money. So thank you very much. So I hope students, those who have gone off, I hope they will be told by all of us here, somehow the other, you know, all 50 students have been offered 2-week internship, intensive training in the most advanced lab available in Kolkata. And not that only, post that, an opportunity to be absorbed with very great salary, that I can assure you. So these are the surprises, sir, we have today from Mr. Shushoban Mukherjee and Mr. Sandip Sengupta. Thanks to you, both of you. Thank you very much. And with that, I would request, Kaushik to, name out the other winners, because it is already getting late, so that in batch we can give the prizes. Kaushik, please take over. Thank you, sir. Good evening, ladies and gentlemen. Now we have left with only 2 categories. One is first top 15 finalists in the hackathon contest. I will name each of them. Please come in stage by batch. Tajdar Alam Ansari, Sandip Banerjee, Amit Pandit, Rajdeep Sarkar, Shashwato Ghosh, Deep Majhi, Indrajit Haldar, Priyadarshini Moitra, Mitul Anand, Rupal Debnath, Shankar Kesri, Shubhranil Biswas, Surojit Bhattacharya, Sandip Ash and Samriddha Pal. Now the last category of the prize is
for the single point of contact of 45 colleges, total out of 98 colleges, the 45 of colleges from which participations are very much high, and also we'd like to felicitate each and every single point of contact of the colleges. I will read out the names. Kindly those who are present, make themselves available in the stage. Amit Kumar Rai, Asansol Engineering College. Amit Kumar Rai, Asansol Engineering College. Mr. Sanjoy Gupta, University of Engineering and Management, Kolkata. Mr. Sanjoy Gupta, Engineering and Management, Kolkata. Mohammad Keramat Hossein Mondol, BC Rai Engineering College, Durgapur. Dr. Shompa Sengupta, Dr. Shompa Sengupta. Sumanto Chakraborty, Institute of Engineering and Management, Kolkata. না সুমন চক্রবর্তী আসেনি। নিলয় ঘোষ, একাডেমি অফ টেকনোলজি। নিলয় ঘোষ, একাডেমি অফ টেকনোলজি। সন্তোষ দাস, ওমদয়াল গ্রুপ অফ ইনস্টিটিউশন। সন্তোষ দাস, ওমদয়াল গ্রুপ অফ ইনস্টিটিউশন। মীরা তিথি দে, সুপ্রিম নলেজ ফাউন্ডেশন গ্রুপ অফ ইনস্টিটিউশন। সায়ন ঘোষ, নূর এবি খান, ক্যামেলিয়া ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অফ টেকনোলজি। সুদেশনা দাস, অ্যাবাকাস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। অভিজিৎ ঘোষ, টেকনো ইন্ডিয়া হুগলি ক্যাম্পাস। সুদেশনা দাস, সুদেশনা দাস। অভিজিৎ ঘোষ আছেন? কুনাল গের, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। মণিদীপা ব্যানার্জি, ভৈরব গাঙ্গুলি কলেজ। দিব্যেন্দু বিকাশ ভট্টাচার্য, বেহালা গভর্নমেন্ট পলিটেকনিক। দিব্যেন্দু বিকাশ ভট্টাচার্য। প্রফেসর তন্ময় সিনারয়, হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি। মিসেস কাব্য জয়সওয়াল, জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং। প্রফেসর জয় দত্ত, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। রাজদীপ গুহ, বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি। রাজদীপ গুহ, বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি। ডক্টর বিজয় কুমার মন্ডল, এনএসএইচএম নলেজ ক্যাম্পাস, দুর্গাপুর। প্রফেসর সোমা চ্যাটার্জি, টেকনো ইন্ডিয়া নিউ টাউন। শেখ আব্দুল রহিম, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ টেকনোলজি। পূজা রয় গঙ্গোপাধ্যায়, ফিউচার ইনস্টিটিউট অফ টেকনোলজি। সুনেত্রা রায়, জর্জ কলেজ। জিতপাল রায়, জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক। ডক্টর রাজীব জনেজা, মেঘনাথ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজি। রূপক দাস, সুরেন্দ্র ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। কৃষ্ণেন্দু ব্যানার্জি, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। সুনেত্রা রায়, জর্জ কলেজ। কৃষ্ণেন্দু ব্যানার্জি, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। শুভদীপ ব্যানার্জি, বিপি পোদ্দার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি।
চঞ্চল সেনগুপ্ত, সৈকত খাড়াদ, মেঘনাথ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজি, শীর্ষেন্দু সর্বদয়া, হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি, বাণীব্রত মণ্ডল, জলপাইগুড়ি পলিটেকনিক ইনস্টিটিউট, সৈকত মাইতি, জিআইএস ইউনিভার্সিটি, দেবাশিস গিরি, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি, দেবর্ষী দত্ত, নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, ডক্টর সুপর্ণা ধর, এনএসএইচএম নলেজ ক্যাম্পাস, সোমনাথ নাগ চৌধুরী, আরসিসি আইআইটি, অভিজিৎ দে, এসকেবি পলিটেকনিক, সুচিতা মুখার্জি, সেন্ট মেরিজ টেকনিক্যাল ক্যাম্পাস কলকাতা, প্রফেসর সৌম্যতনু রয়, টিএইচকে জৈন কলেজ, অনিক পাত্র, টেকনো কলেজ হুগলি, দীপন মিত্র, টেকনো মেন ক্যাম্পাস সল্টলেক, অর্ঘ সিনহা রায়, টেকনো ইন্টারন্যাশনাল বাটানগর, প্রফেসর মহুয়া পাল, বিবেকানন্দ কলেজ ঠাকুরপুকুর। Thank you, ladies and gentlemen. Now we proceed to the next session. I would request Mr. Vibhash Chatterjee to, say a few words on cybercrime remediation, his vast knowledge, and our aspiration and how we should proceed in this direction. Mr. Vibhash Chatterjee. Very good evening to everyone. It's always pleasure to attend any meeting, Sanjay Babu told me, and he's always very encouraging one. I can still remember I got some app, mobile app on cyber law and other. He uploaded all this and in their websites. Now, thing is that after two back-to-back pandemic, we are in the threshold of being world's largest internet user. We're standing on the second slot. Recently, I heard on populations, India just crossed the China. And if the news is right and proper, because there was no censor on that, but we are heading for the largest internet user in the world. So, from the perspective of crime, the cyber crime has increased manifold. Need not to mention, last two pandemic, back-to-back 400% increase as reported in many medias. But the beauty of being a democratic country is that I just heard yesterday that China has got a law that if any person, any citizen of China get a news that there are flaws in the government websites or security websites, it is his duty to intimate the government authorities, and if he did not, if he does not, in that case, he will be prosecuted. So that law is not in India, but we are going to that. We have critical information infrastructure under IT Act 70, and we are gearing up for that. And this type of initiatives from the part of the government itself, definitely encouraging. I once again encourage and thanks to everyone, including Sanjay Babu, for this initiative. Thank you, everyone. As we are drawing close, I hope everybody is thaka sa. So we would be actually requesting you to shoot us questions, any question, specifically from the guardians, the students, those who are here, or our colleagues here. Please ask some question so that you might have to be answered by Mr. Pendala, Dr. Tandon, Mr. Kushumakar, Mr. Vibhash Chatterjee, and others on the dais. And let me just tell you that today we have launched the news section, relaunched the news section in our site, sir. Please visit our site. The news section actually comprises all top newses across the world. We have scrapped
and collected and collated on the fly all the news, feed from across the globe and from the internet. So prior to we close down, if there is any question, otherwise I would request Mr. Harikishore Kushumakar to actually, place the vote of thanks and close the program from our side. Any question? I hope there is any. I request, sir, Mr. Harikishore Kushumakar to actually say a few words and place the vote of thanks on behalf of the government in the Department of Home and Hill Affairs, the Information Technology and Electronics, and from your side as CISO, as well as from the Cyber Security Center of Excellence. Mr. Kushumakar, sir, please. As per our original program, we were supposed to have a panel discussion since we have two experts from outside, which we could not do because of this prize distribution elongated a bit. So still, if you have any question, since we have experts, we can take a few questions. We still have 5-10 minutes, we can do that before closing. Mostly the kids, they have already left, but still anyone has anything to say or comment or whatever, we can take few questions. Any question, any comments from you people or the prize winners? They are more than happy getting the prizes and now preparing for the next prize. Okay, so I would like to propose my formal vote of thanks to my old friend, Mr. Krishna Shastri. In fact, I call him my guru also, because when I went to NPA on deputation, he has been coming to NPA and for training IPS probationers and other senior officers. And in fact, I also got attached with the subject by accident. And when I started learning the subject, I learned mostly by following his lectures. In fact, Mr. Krishna Shastri is one of the experts, few digital forensics experts who has examined most of the digital evidence of the last 20 years. Before he quit government service, he was in CFSL Hyderabad, and he got the opportunity to examine most of the electronic evidences or exhibits. That gave him a very good perspective of digital forensics, which he of course is now in cybersecurity, more into cybersecurity. But then, thank you, Krishna Shastri Sahab. Mr. Tandon is again old person. I presume he can contest the election also, the way he speaks, and such a powerful speaker he is. He has a kind of connect, he can connect with the audience, and he has been conducting awareness programs for children all over the country, and which is very, very important because as I said, everybody is a hacker in school. So in fact, all my nephews also, they claim that they are a hacker, and almost every teenager feels like he's a hacker. So it's very important to channelize their energy at that age, because in fact the younger people are getting or interacting with the technology much more than us. In fact, we are using much lesser technology than our younger generation, and they spend much more time on internet than us, just because of cultural shift or maybe the generational shift. So it is very, very important to put right kind of digital ethics among those people. And I would, again, Mr. Vivas Chatterjee is an old friend and one of the few prosecutors. In fact, both prosecutor as well as investigator, you can actually count good lawyers on fingers all over the country. We are fortunate to have one such person in Calcutta and West Bengal. Otherwise, in most of the state capital, there are just one or two experts, still not that this area is developed. And in Bengal, most of the prosecution given on the basis of digital evidence. In fact, almost in all the cases, he was the
special public prosecutor presenting the government side. So I'm meeting him after a long time because of COVID, but we have been conducting or attending seminars together in Judicial Academy and other places. So again, nice to see you again. I thank all the other people on the dais. I haven't met Sridevi ma'am and Additional Director, but I know NASCOM, Mr. Nirupam Sen Gupta, so I've been meeting with him. Of course, last but not the least, Sanjay. Sanjay is, as I'm again saying at the cost of repetition, he's a powerhouse kind of person. In fact, he can actually take the whole group, so many people sitting in this hall, all by himself. He has such a wonderful energy, and most of the things which is happening here is because of him. And we are trying to support him as much as possible. But then he is the man who actually taking it forward. Thank you very much, all the audience who have patiently listened to us. Again, I congratulate all the kids who have got the prizes today. I hope in the time to come, I mean, they improve their technical skill. In fact, these fields are, you have kind of endless opportunity. There is no limit. Somebody was saying 22 lakhs. If you follow this bug bounty program, which most of the big companies conduct, it's the astronomical money they offer depending on the kind of problem you have solved. And that is how the whole system is. So huge opportunity. In fact, I keep saying about digital forensics. Not many people, in fact, many people get confused with digital forensics with cybersecurity, but digital forensics is a completely different subject. And digital forensics, it's again a very, very upcoming field. Most people don't venture into this field because they are not very sure about the opportunities. They go into general cybersecurity and hacking, all those kind of things. But digital forensics is again very, very specialized area. And if you just see this big four, Ernst & Young, Deloitte, all these people, they have a huge digital forensics team, and they're actually looking for good resource, which they are all, in fact, if you watch them closely, in fact, all these, they are actually fighting with each other. All big four are fighting among themselves to keep the resource. The field is so much resource hungry and all these things. So I in fact, encourage all of you to get into this subject. We are now 50 plus, 50, in fact, I've just attained 50 years of age. I think we are on the wrong side of the age curve, but the younger people have a lot of things to explore and learn. With this, we can close, Sanjay. So let's close this program. Thank you very much, all of you, once again. Thank you. Thank you, everybody. Thank you so much, and meet you, let's meet on 24th of this month at the next hackathon at Nojrul Tirtho at Newtown. I hope each one of us will be there. I hope each of the kids will be there. I hope every college take part, and very soon we are coming up with Secure Bengal 2022. So have a very great day ahead, night ahead, and year ahead. Thank you so much. God bless you. Jai Hind. I would request all members of CSCOE to come and take a group photograph with our CISO and other dignitaries. All the members of CSCOE, please come on stage. Everybody, Bijon, please come here. Sanjay, please come here on stage. Shuvendra, please come. All members of CSCOE, please come on the stage, and let's take a Shamrat, please come on stage, please. Tarok, please ask everybody to come upon stage. Tarok, Polash, whosoever, stand at the front. Sir, please come ahead and let us take a group photo. And with that, we would close. I would request everybody to give a big hand to the members of the Cyber Security Center of Excellence. Deputy Secretary, sir, please come upon stage. Mr. Pratul Shaw, please come up on stage. Mr. Manoj Dash, who has been instrumental since day one in making the brick and mortar structure of Cyber Security Center of Excellence. Please give a big hand to everybody. Kaushik, please come.
ধন্যবাদ।